আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য আলোচনা করব আলোর প্রতিসরণ, যেটা নবম অধ্যায় আছে সেটার বেসিক কিছু টপিক নিয়ে, বিশেষত আলোর প্রতিসরণ এবং প্রতিসরণাঙ্ক, এই টাইপের ম্যাথগুলো যেগুলো আছে সেগুলো আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, এবং অবশ্যই বেসিক থেকেই। তো আমাদের অফলাইন বেচের ঠিকানা এটা সাধারণত আসলে এইচএসসির জন্য হচ্ছিল আমার অফলাইন বেচ এখনও নাই, হয়তো 2-1 বছর পরও চালু করবো কিনা আমি জানি না। কিন্তু কথা হচ্ছে যারা এখন 9-10-এ তোমরা এই ক্লাসগুলো করবে তাদেরকে অবশ্যই এইচএসসিতে আমাদের কি এই ঠিকানায় আমন্ত্রণ রইল। দেখো, আলোর প্রতিসরণ মানে কি বলতো? আলো এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে প্রবেশ করবে তখন সেটাই আলোর প্রতিসরণ। ধরো এখান থেকে এটা একটা বিভেদ তল, এটা একটা মাধ্যম এ মাধ্যম, এটা একটা ধরো বি মাধ্যম। আলো ধরো এদিক থেকে এসে আলো ধরো এদিকে থেকে এদিকে ঢুকলো, এদিকে ঢুকে গেল। তাহলে এই যে দুটা মাধ্যম, ধরো সাধারণত বায়ু থেকে কাঁচে আলো প্রবেশ করছে, অথবা ধরো আলো বায়ু থেকে পানিতে প্রবেশ করছে। এই যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোর প্রবেশ করা, এইটাকেই বলা হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণটা আমরা ব্যাখ্যা করার জন্য দুইটা মাধ্যম নিব এবং সেই দুইটা মাধ্যমকে একটা বিভেদ তল দ্বারা ভাগ করব, মানে এদের মধ্যে একটা পার্থক্যকারী একটা তল থাকবে। ঠিক আছে, ধরো আমাদের এই যে এখানে একটা মাধ্যম আমরা নিলাম, আমি সব ফ্রি হ্যান্ডে রাইট করছি। অনেক সময় দেখবো আমার চিত্রগুলো একটু পারফেক্ট না, আমি এখান থেকে আর শেপ নিয়ে রুলার নিয়ে আঁকলে কিন্তু দেখো, আমি যদি এখান থেকে রুলার নিয়ে আঁকি তাহলে কিন্তু অনেক পারফেক্ট হবে। কিন্তু কথা হচ্ছে আমরা তারপর আঁকি না, এই যে রুলার নিয়ে আঁকলে দেখো কত পারফেক্ট হবে, কিন্তু কথা হচ্ছে একটু টাইম কনজিউমিং হয়, বারবার এগুলো শেপ এখান থেকে নিতে হয়। এই জন্য ফ্রি হ্যান্ডে সবসময় এঁকে ফেলবো, তোমরা একটু কষ্ট করে কি বুঝে নিও। এটা এঁকে নিয়েছি, এটা নিয়ে নিচ্ছি। দেখো, এটাকে বলা হচ্ছে একটা বিভেদ তল। কি বলতো? বিভেদ তল। মানে বিভেদ তল মানে কি? যে বিভেদ করে, পার্থক্য করে। তার মানে এখানে একটা মাধ্যম ধরছি আমি, আর এখানে একটা বি মাধ্যম। এই যে দুইটা মাধ্যম খেয়াল করো, এই দুইটা মাধ্যমের এখান থেকে ধরো আলো এদিকে আসতেছে, এসে ধরো আলোটা এদিকে প্রবেশ করলো। স্যার আলোটা যেইভাবে আসছে আলোটা এইভাবে ঠিক বরাবর ঢুকবে না। ঠিক আছে, এখানে ফার্মাটের নিয়ম বলে একটা নিয়ম আছে। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হয় বা প্রতিফলনের ক্ষেত্রেও যখন প্রতিসরিত হবে, আমরা যেহেতু প্রতিসরণ করছি, তখন সর্বনিম্ন আলোকীয় পথ সে মেনটেন করবে। সেগুলো ফার্মাটের নিয়ম, ইন্টারমিডিয়েটে গেলে তোমরা জানতে পারবে। আপাতত আমি এইটুকু বলছি যে এসএসসি লেভেলের জন্য আলো কি যেভাবে আসছে ঠিক মানে প্রতিসরণের পর ঠিক ওইভাবে যাবে না। তাহলে স্যার কিভাবে যাবে? দেখো, যেই জায়গায় আলো আপতিত হলো, বিভেদ তল এবং আপতন বিন্দু, এই বিন্দুটাকে আমরা বলতে পারি আপতন বিন্দু বা আপাতন বিন্দু। আপাতন বিন্দু, হ্যাঁ, এটা আপাতন বিন্দু বলতে পারি আমরা। তো এই যে আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর একটা আমি লম্ব টানতে পারি না? এভাবে একটা লম্ব টানতে পারি। এই যে লম্বটা, এটাকে বলা হয় অভিলম্ব। কি বলে বলো তো? অভিলম্ব। এই যে অভিলম্ব, এটাকে বলা হয়, এই যে এই জিনিসটাকে আমরা বলতে পারি আপতিত রশ্মি। কি বলতো? আপতিত রশ্মি। এরপর আলোটা এদিকে প্রবেশ করে, যেহেতু একদম যেই বরাবর আসছে ওই বরাবর যাবে না, তাহলে হয় আলোটা এইদিকে চলে যাবে, একটু এদিকে করে যাবে, অথবা আলোটা এই ডট লাইনের একটু এই পাশে করে যাবে। ঠিক আছে, স্যার কখন কোন দিকে যাবে? স্যার নাকি কিছু এদিকে যাবে কিছু এদিকে যাবে না, ব্যাপারটা এরকম না। দেখো, এখানে ঘটনাটা ঘটবে এটা যদি হালকা মাধ্যম হয় আর এটা যদি ঘন মাধ্যম হয়, হালকা থেকে যদি ঘনতে আলো ঢুকে প্রবেশ করে প্রতিসরিত হয়, তাহলে ঘন মাধ্যমে ঢোকার পর আলোটা এই যে অবিলম্বটা আছে না, অবিলম্বের দিকে সরে আসবে। যদি এটা ঘন মাধ্যম হয়, এটা হালকা হয়, তাহলে এটা এই পাশে চলে আসবে, আলোটা ডট লাইনের এই পাশে থাকবে, এই পাশে এইভাবে যাবে। আর যদি এটা ধরো ঘন হয়, এটা হালকা হয়, হালকা মাধ্যমে আলো ঘন থেকে হালকাতে যখন প্রবেশ করবে, এটা ধরো ঘন, তাহলে ঘন থেকে যখন হালকাতে প্রবেশ করবে তখন ডট লাইনের ওই পাশে মানে অবিলম্ব থেকে দূরে, এদিকে দূরে সরে যাবে। তাহলে আমাদের এটা বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা আপাতত আমি আবার দেখিয়ে দিব এগুলা তোমাদের জন্য। আমি এখানে একটু দেখিয়ে দেই। যদি ধরো এটা তো অবিলম্ব যদি ধরি, তাহলে আলো যদি এটা ধরো হালকা মিডিয়াম, এটা কি হালকা, এটা যদি ঘন হয়
তাহলে তো অবিলম্ব এটা হচ্ছে কি আপতন বিন্দু। এখান থেকে আলোক রশ্মি যখন আসবে তখন হালকা থেকে যখন ঘনতে আসবে তো এইটার এই বরাবর যাওয়ার কথা ছিল, যাবে না, কিন্তু তাহলে ঘনতে যখন ডুববে তখন এই ডট লাইনের এই পাশে অর্থাৎ অবিলম্ব, এই যে অবিলম্ব আছে না, অবিলম্বের কাছে সরে আসবে অর্থাৎ এদিকে চলে আসবে। আর যদি স্যার এরকম হয় ঘটনা, খেয়াল করো স্যাররা, যে হচ্ছে এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে কি হালকা, তাইলে আলো যদি ধরো এভাবে আসলো, এসে তো যাওয়ার কথা এভাবে, তাই না, এভাবে যাওয়ার কথা, কিন্তু এভাবে তো যাবে না, কারণ হচ্ছে আলো একটু বেঁকে যাবে। তো কোন দিকে বেঁকে যাবে বলো তো? আলো এভাবে এসে, এটা তো অবিলম্ব, নিচে দ্বিতীয় হচ্ছে মাধ্যমে এটা অবিলম্ব, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ ঘন থেকে হালকাতে আসলে অবিলম্ব থেকে কি দূরে সরে যায়, এদিকে চলে যাবে। এবার আসো, এই যে অবিলম্বের সাথে আপতিত রশ্মি, ভালো কথা, এটা হচ্ছে তাহলে কি রশ্মি? প্রতিসরিত রশ্মি। এটা কি রশ্মি? প্রতিসরিত রশ্মি, মানে দ্বিতীয় মাধ্যম। এটা এখানে প্রতিসরিত রশ্মি হচ্ছে এটা প্রতিসরিত রশ্মি, আর এখানে হচ্ছে প্রতিসরিত রশ্মি এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে কি আপতিত রশ্মি, আর মানে কি আপতিত রশ্মি, এখানে এটা কি আর মানে হচ্ছে আপতিত রশ্মি। এবার তোমরা একটু খেয়াল করো, ভালো করে বুঝিয়ে কিন্তু স্যার, এই যে অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণটা উৎপন্ন করেছে এটাকে বলা হয় আপাতন কোণ। এটা কি বলতো? আপাতন কোণ। কোথাও কোথাও দেখবা আপতন কোণ লেখা আছে, ঠিক আছে? আপাতন, কোন বইতে আপাতন, তাহলে আপাতন কোণ এটা, ঠিক আছে? আর অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যেই কোণ উৎপন্ন করে এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে কি আর দ্বারা, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। কি? প্রতিসরণ কোণ, মনে রাখবা। তাইলে অবিলম্বের হিসাবটা কিন্তু অবিলম্বের সাথে কোন, এটা অনেক সময় দেওয়া থাকে, কিন্তু এটা দেওয়া থাকলেও এটা হচ্ছে আপতন কোণ নয়, আপতন কোণ হবে এটা পুরোটা 90 ডিগ্রি। এটা যদি 10 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এটা কত? 80 ডিগ্রি। 80 ডিগ্রি হবে কি আপতন কোণ। তাহলে এটা হবে হচ্ছে প্রতিসরণ কোণ অবিলম্বের সাথে সবসময়। এই কোণটা দেওয়া থাকলেও হবে না, আমাদের এটা অবিলম্বের সাথে হচ্ছে কি প্রতিসরিত রশ্মি যেই কোণটা হচ্ছে উৎপন্ন করে তাকে আমরা প্রতিসরণ কোণ বলবো। শুধু আই দিয়ে ডিনোট করতে হবে এরকম না ব্যাপারটা, অনেক সময় দেখবা হচ্ছে এগুলো কি দিয়ে, এটা θ1 থাকতে পারে, এটাকে θ2 ও লিখতে পারে, কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমরা কোনটা অবিলম্ব, কোনটা আপতিত রশ্মি, কোনটা হচ্ছে প্রতিসরিত রশ্মি এগুলো চিনলাম। হালকা মাধ্যম থেকে ঘনতে গেলে হচ্ছে কি অবিলম্বের দিকে সরে আসবে, আর ঘন থেকে যখন হালকাতে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে প্রতিসরিত রশ্মিটা। এই ব্যাপারটা আমরা জানলাম। প্রতিসরণের দেখো, প্রতিসরণের দুইটা সূত্র আছে। প্রতিসরণের কটা সূত্র? প্রতিসরণের দুইটা সূত্র আছে। কয়টা? দুইটা। প্রথম সূত্রটা বলছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এবং বিভেদ তল, এই তিনটা, সরি প্রতিসরিত রশ্মি, ভুল বলে গেলাম। দেখো আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি অঙ্কিত অবিলম্ব, এরা তিনজন, এই তিনজন একটা তলে থাকবে এবং এটা এই তলটাতে থাকবে। আমাদের বোর্ডটা যদি একটা তল বিবেচনা করি তাহলে আপতিত রশ্মি, এই প্রতিসরিত রশ্মি এবং অবিলম্ব তিনটা কি বলতো একই তলে অবস্থান করবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে বলতো প্রথম সূত্র কি? আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে, অবিলম্ব একই সমতলে অবস্থান করবে। কথা ক্লিয়ার? বুঝা যাচ্ছে তো? সিম্পল, ভেরি ভেরি সিম্পল। দেখো সবাই স্যারের নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকে। এবার সেটা 1 নাম্বার সূত্র গেল। কয় নাম্বার? 2 নাম্বার সূত্র কি জানো? আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। তাইলে দেখো যে কোনো দুইটা মাধ্যমের জন্য এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য, আলোটাও নির্দিষ্ট একটা বর্ণের আলো, দেখো দুইটা এক জোড়া মাধ্যম এটা বলে, বা দুইটা মাধ্যমের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, মানে হচ্ছে সাইন আই এবং সাইন আর, এই দুইটার অনুপাত একটা কি ধ্রুব সংখ্যা হবে। কি হবে বলতো? একটা ধ্রুব সংখ্যা হবে। এবং এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে স্নেলের সূত্রও বলা যায়, স্নেল ইন্টারে গেলে এটা জানতে পারবা তোমরা। তো এই আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা না? এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় যেই মাধ্যম থেকে আপতিত হইছে ওই মাধ্যমের সাপেক্ষে
দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাইলে এই যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আর এই ধ্রুব সংখ্যাটা হচ্ছে হলো কি বলতো, ওইটা যদি এ মাধ্যম ধরে এটা বি ধরি, তাইলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের কি প্রতিসরণাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের কি প্রতিসরণাঙ্ক। ওকে, তাহলে আচ্ছা এবার আমরা প্রতিসরণাঙ্ক নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। তো আমাদের এটা যদি হচ্ছে হলো এ মাধ্যমে, এবার কিভাবে প্রকাশ করবো দেখো, এই প্রতিসরণাঙ্ক দেখো সাইন আই এবং সাইন আর, তো এটা হচ্ছে হলো কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা যেতে পারে, ইটা দ্বারা প্রকাশ করা যেতে পারে, কোন কোন বইতে দেখবা এন দিয়ে প্রকাশ করছে, এন, আমরা ইটা দিয়ে প্রকাশ করব, ইটা। এই ইটা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বোঝানোর জন্য এখানে এ লিখবা, এখানে বি লিখবা। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছিল এটা। এবার তুমি যদি হচ্ছে হলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক জানো, তাহলে মনে রাখবে, এটা একটা সূত্র মনে রাখতে হবে এখন থেকে। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে হলো আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। মনে রাখতে হবে, যদি আমরা বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে চাই, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি এরটা জানলেই হবে, এটাকে 1/, করলেই উল্টোটা আর কি। ঠিক আছে, দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক দ্বারা যদি 1 কে ভাগ করি অ্যাকচুয়ালি, বা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্কের বিপরীত রাশি হলো বি এর সাপেক্ষে এর প্রতিসরণাঙ্ক। এটার সাপেক্ষে এটার প্রতিসরণাঙ্ক হলো এটা, আর এটার সাপেক্ষে এটার প্রতিসরণাঙ্ক হলো এটা। মনে থাকবে? আচ্ছা, প্রতিসরণাঙ্ক আসলে সাধারণত দুই ধরনের। প্রতিসরণাঙ্ক কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে হলো পরম প্রতিসরণাঙ্ক, আর একটা হচ্ছে আপেক্ষিক। দেখো প্রতিসরণাঙ্কটা আর দুই ধরনের। প্রতিসরণাঙ্ক সাধারণত দুই ধরনের, একটা কি বলতো পরম প্রতিসরণাঙ্ক, পরম প্রতিসরণাঙ্ক, আর এটা হচ্ছে আপেক্ষিক। দেখো শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ককে পরম প্রতিসরণাঙ্ক বলে, ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বলে। তাহলে কি বলছি বলতো, শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের, আচ্ছা আমরা শূন্য বলতে তো আমরা হচ্ছে না কি বায়ু মাধ্যমকেই বুঝবো। ঠিক আছে, এখানে শূন্য মাধ্যম বলতে আমরা বায়ু মাধ্যমকে বিবেচনা করব। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো কি, প্রতিসরণাঙ্ক হলো কি পরম প্রতিসরণাঙ্ক, কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আর আপেক্ষিক প্রতিসরণাঙ্ক শূন্য মাধ্যম ব্যতীত অন্য যে কোনো একটা মাধ্যমের সাপেক্ষে অপর আরেকটা মাধ্যমের। তাহলে একটি মাধ্যমের সাপেক্ষে অন্য আরেকটি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, তার মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে এটা, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে হলো দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক এটা। ঠিক আছে, তো এই যে পরম প্রতিসরণাঙ্কটা আমরা কিভাবে বের করতে পারি জানো? পরম প্রতিসরণাঙ্ক মাত্রা আমরা এভাবে, ধরো এই ইটা, তো ইটাটা চলো পরম প্রতিসরণাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে বা এয়ার এর সাপেক্ষে ধরো, এই এয়ার এর সাপেক্ষে ধরো ওয়াটারের প্রতিসরণাঙ্ক। তাইলে যে কোনো একটা মাধ্যমের, আচ্ছা অন্যভাবে বললে এখানে ধরো এক নম্বর মাধ্যমের সাপেক্ষে, মানে পরম মাধ্যমটা তো শূন্য মাধ্যমটা তো শূন্য মাধ্যমের সাপেক্ষে ধরো এটা শূন্য বুঝাচ্ছে আর কি। শূন্য মাধ্যমের সাপেক্ষে ধরো এটা এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, কার? এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। এই পরম প্রতিসরণাঙ্ক কিভাবে বের করা যায় জানো? পরম প্রতিসরণাঙ্ক ছিল ধরো শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই ছিল এ মাধ্যমে আলোর বেগ। মানে কি বলতো, তাহলে পরম প্রতিসরণাঙ্কের আরেকটা সংজ্ঞা হচ্ছে এরকম, শূন্য মাধ্যমে আলোর বেগ এবং অন্য একটি মাধ্যমে আলোর বেগের অনুপাত ওই মাধ্যমটির পরম প্রতিসরণাঙ্ক। তাহলে এটা ছিল শূন্য মাধ্যমে কি, শূন্য মাধ্যমে সাধারণত শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? 1 ধরা হয়। কত? 1 এর সাপেক্ষে হচ্ছে কি এবার অন্যান্য মাধ্যমগুলো। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ আর হচ্ছে হলো কি
এই এ মাধ্যমে ধরো আলোর বেগ, তাহলে এটা হচ্ছে হলো কি এ মাধ্যমে আলোর বেগ। কোনো কোনো জায়গায় দেখবা যে হচ্ছে হলো এগুলাকে মিউ দ্বারা প্রকাশ করছে, ইটা দ্বারা প্রকাশ না করে মিউ দ্বারাও প্রকাশ করা যায় প্রতিসরণাঙ্ককে। ঠিক আছে, কোথাও কোথাও দেখবা আবার এন দ্বারা প্রকাশ করছে, কি এন। তো আমরা ইটা দ্বারা প্রকাশ করতেছি, এটা কি ইটা, এই যে এন এর মতো করে একটু লম্বা ইটা, যেটা এই যে কর্মদক্ষতার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা। আচ্ছা, এখন এটা হচ্ছে হলো পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে এটা। তাহলে যদি বলে গ্লাসের পরম প্রতিসরণাঙ্ক কত, গ্লাস মানে কাচের পরম প্রতিসরণাঙ্ক আমরা কত জানি 1.48, পানির পরম প্রতিসরণাঙ্ক কত 1.33। এগুলো হচ্ছে হলো কি শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে, শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে ওইগুলোর প্রতিসরণাঙ্কটা। তাই শূন্য মাধ্যমের সাপেক্ষে কারো প্রতিসরণাঙ্কটাই হচ্ছিল ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। এগুলাকে শুধু এভাবে দ্বারা প্রকাশ করতে পারে, আবার এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, এই ইটা শুধু ইটা এও লেখা যায়, শুধু ইটা এ, ধরো ইটা এ এভাবে লিখলাম। ঠিক আছে, তো এভাবে লিখলেই হবে, শূন্যটা দেওয়াও না লাগে না, এটা পরম প্রতিসরণাঙ্ক। আর আপেক্ষিক প্রতিসরণাঙ্কটা হচ্ছে হলো ধরো এরকম, যে হচ্ছে হলো এই যার সাপেক্ষে দেখো প্রতিসরণাঙ্ককে যদি তুমি চিন্তা করো, এর সাপেক্ষে ধরো বি এর প্রতিসরণাঙ্ক, তাইলে যার সাপেক্ষে তার আলোর বেগটা উপরে, এ মাধ্যমে আলোর বেগ, কোন মাধ্যমে এ মাধ্যমে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ, আর বি মাধ্যমে হচ্ছে হলো কি আলোর বেগ, এই আলোর বেগ, একই আলোর বেগ এ মাধ্যমে আর বি মাধ্যমে, যার সাপেক্ষে তার আলোর বেগটা উপরে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো সি এ ডিভাইড বাই হচ্ছে কি সিবি। এই প্রতিসরণাঙ্কের আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্কটা এরকম। ঠিক আছে, যার সাপেক্ষে তা সেই মাধ্যমে আলোর বেগটা হবে উপরে। এবার আলোর বেগ ইকুয়াল টু কি আমরা জানি বলো তো, সি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে ল্যামডা আমরা জানি মাধ্যম চেঞ্জ হলে ল্যামডা চেঞ্জ হয়ে যায় একই আলো, তাহলে এফ ল্যামডা বি, তাহলে এফ এফ কাটা, তাহলে হচ্ছে কি ল্যামডা এ ল্যামডা বি। তাইলে হচ্ছে কি আরো একটা সম্পর্ক পেলাম। তাহলে দেখো প্রথম মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমে আলোর বেগ। আবার এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু ল্যামডার মাধ্যমে প্রকাশ করলে ল্যামডা এ ল্যামডা বি। তোমার এটাও সূত্র এটাও সূত্র। এটা হচ্ছে আলোর বেগ দিয়ে, আর এটা হচ্ছে কি আলোটার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। ল্যামডা দ্বারা আমরা কি বুঝি তরঙ্গ দৈর্ঘ্য, এ মাধ্যমে একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ওই একই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বি মাধ্যমে। তাহলে যার সাপেক্ষে তার তরঙ্গ দৈর্ঘ্য তার আলোর বেগ উপরে হবে, মনে থাকবে। এভাবে আমরা হচ্ছে কি এইটাকে হচ্ছে এভাবে হচ্ছে কি এই তরঙ্গ দৈর্ঘ্য এবং হচ্ছে আলোর বেগের সাহায্যে হচ্ছে প্রতিসরণাঙ্ক বের করতে পারবো। আবার আরেকটা প্রতিসরণাঙ্কের ব্যাপার স্যাপার আছে, সেটা কি স্যার সবাই খেয়াল করিও। আরেকটা প্রতিসরণাঙ্কের আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে ধরো এ মাধ্যমের সাপেক্ষে তুমি বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতেছো, তাহলে প্রতিসরণাঙ্কের সাপেক্ষে তাহলে এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্কটা তুমি নিচে বসাবা, আর বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক যার সাপেক্ষে তার পরম প্রতিসরণাঙ্ক নিচে হবে। পরম প্রতিসরণাঙ্কটা সাধারণত কার সাপেক্ষে, শূন্য মাধ্যম বা এ আর এর সাপেক্ষে। তাহলে ধরো এটা হচ্ছে কি এ এর পরম প্রতিসরণাঙ্ক, দেখো যার সাপেক্ষে এ এর সাপেক্ষে, তাহলে এ এর পরম প্রতিসরণাঙ্ক নিচে আর উপরে হবে হচ্ছে অন্যটা। এগুলো কিন্তু উল্টো, যার সাপেক্ষে তার সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা উপরে, যার সাপেক্ষে সেই মাধ্যমে আলোর বেগটা উপরে, এই দুইটা। কিন্তু কথা হচ্ছে এখানে শুধু প্রতিসরণাঙ্ক, আমি যদি আমার কাছে যদি এই কাচের পরম প্রতিসরণাঙ্ক জানা থাকে আর হচ্ছে ধরো পানির পরম প্রতিসরণাঙ্ক জানা থাকে, তাহলে পানির সাপেক্ষে কাচের বা কাচের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক আমি বের করতে পারবো। দুইটা পরম প্রতিসরণাঙ্ক জানা থাকলে যার সাপেক্ষে তুমি অন্যটার বের করবা, যার সাপেক্ষে তার পরম প্রতিসরণাঙ্ক নিচে, আর যার প্রতিসরণাঙ্ক তুমি বের করবা মানে যার আপেক্ষিক প্রতিসরণাঙ্ক তুমি বের করবা তার পরম প্রতিসরণাঙ্কটা হচ্ছে কি উপরে। এভাবে মনে থাকবে, এভাবে করবা। ঠিক আছে, তো আমরা এটা এভাবে আরো অনেক কিছু মনে রাখার আছে, অনেকভাবে এগুলাকে সিম্পলিফাই করা যায়, অনেক কিছু ব্যাখ্যা করা যায়। তো আমরা জানি এটাকে এভাবেও তো লেখা যাবে, এই যে দেখো তো আমরা জানি হচ্ছে কি এই যে এই এর সাপেক্ষে বি এর, তাহলে প্রথম এ মাধ্যম থেকে ধরো আপতিত হয়েছে, তাহলে সাইন আই ডিভাইড বাই কি ধরো সাইন আর, বা হচ্ছে এটা যদি এন ধরো বইয়ে দেখবা যে ইটা এরকম করে বাঁকা করে ইটাটাকে এন এর মতো করে লিখছে, তাহলে হচ্ছে কি সাইন আই সাইন, এই যে এটা দেখবা যে হচ্ছে n1 বা এটা 1 লেখা, এটা n2 লেখা, তারপর এখানে দেখবা এই nb, এখানে দেখবা na, অথবা হচ্ছে কি n1 তো এটা দেখবা হচ্ছে কি 1 দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে এরকম দেওয়া, বিটাকে 2 দেওয়া, এটাকে ধরো 1 দেওয়া, তাহলে আর গুণন করলে দেখো যে হচ্ছে এটা কি আসবে, সরি এটা সাইন থিটা, এগুলো থিটা 1 এগুলো থিটা 2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সাইন ধরো এই যে n আর গুণন করো, তাহলে হচ্ছে n1 sin থিটা 1 ইকুয়াল টু হচ্ছে কি n2 sin থিটা 2। এই আসলে এইটাই মূল সমীকরণ কিন্তু এটা, তো এইটা থেকে আসলে এই সমীকরণটা এইভাবে লেখা যায়।
যে n1 sin θ 1 ইকুয়াল টু কি n2 sin θ 2, আর n এর জায়গায় তুমি এগুলোকে ইটা লিখতে পারো, ইটা 1 sin θ 1 ইটা 2 sin θ 2। ওকে, এই ঘটনা হচ্ছে হলো এভাবে হচ্ছে এই সূত্রটাকে এক্সপ্রেস করা যায়, মনে থাকবে। তাইলে আমাদের এখন এরপরে যদি হচ্ছে আসো আরো একটা এই প্রতিসরণাঙ্কের পর, আচ্ছা প্রতিসরণাঙ্কের অঙ্কগুলো আমরা কয়েকটা অঙ্ক আছে আমাদের কাছে, অঙ্কগুলো একটু করি দেখি। দেখো এখানে খুবই মজার কিছু সোজা অঙ্ক নিছি। এ মাধ্যমে এবং বি মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, তাহলে সি এ দেওয়া আছে আমার 2.04 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো খুবই সোজা জিনিস। এবং সিবি বি মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.87 × হচ্ছে 10⁸ মিটার পার সেকেন্ড। আমাদেরকে বলছে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে। তাহলে এখানে পরম প্রতিসরণাঙ্ক বলে নাই, তাহলে এ আর বি এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক বের করতে বলছে। তাহলে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু যার সাপেক্ষে প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমে আলোর বেগ আমরা জানি উপরে হয়, তাহলে এ এর সাপেক্ষে মানে হচ্ছে হলো সি এ, নিচে হবে সি বি। তাহলে হচ্ছে দেখো সি এটা কত আমাদের এখানে 2.04 × 10⁸, আর সি বি কত এই 1.87 × 10⁸। যেহেতু প্রতিসরণাঙ্ক দুইটা সমজাতীয় রাশির অনুপাত, তাই এদের কোনো কি প্রতিসরণাঙ্কের কোনো একক থাকবে না। 2.04 × 10⁸ ভাগ হচ্ছে হলো 1.87 × 10⁸। আমি দেখতে পাচ্ছি এটা 1.0909 আসছে এটা। তাহলে আমাদের এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এটা। সিম্পল না অনেক, খুবই সোজা। এখন যদি কেউ বলতো এটা বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমেরটা বলতো, তখন উল্টো সিবি উপরে সি এ নিচে দিতাম, ওইটা দিয়ে করা যেত, মানে এভাবে আর কি। ধরো আমাকে যদি বলতো যে বি এর সাপেক্ষে হচ্ছে হলো কি এ এরটা করো, তাহলে কি করবা স্যার? তাহলে তুমি হচ্ছে হলো সি বি উপরে দিবা, সি এ নিচে দিবা, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে হলো কত, যার সাপেক্ষে তারটা উপরে, সরি এটা হচ্ছে হলো এই 1.87 × 10⁸, আর এটা হচ্ছে 2.04 × 10⁸, এখান থেকে চলে আসবে। এভাবে করতে পারো। আবার কেউ যদি স্যার আমি তো এই মাধ্যমের সাপেক্ষে বি এরটা বের করছি, তাহলে বি এর সাপেক্ষে এরটা উল্টো হবে, এখান থেকেও তো বের করতে পারি। যে চলো ধরো বি এর সাপেক্ষে যদি আমি এরটা বের করতে চাই, এর সাপেক্ষে বিটা জানি, তাহলে 1/, করলে হবে না স্যার? 1/, এর সাপেক্ষে বি এর যেটা আছে এর সাপেক্ষে বি এর, তাহলে এটা স্যার 1/, কত হবে 1.0909। স্যার এটা করলেও কি উত্তর আসবে না? হ্যাঁ, তুমি এভাবে হচ্ছে কি বি এর সাপেক্ষে এর এটা দিয়েও করতে পারো, অথবা এ এর সাপেক্ষে বি এরটা বের করার পর তারপর হচ্ছে 1/, করে এভাবেও বের করে ফেলতে পারবা। বুঝাতে পেরেছি? বড়ই মজাদার না ব্যাপারগুলো? হ্যাঁ, খুবই মজাদার। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি পরে আরেকটা ম্যাথ আছে, বেনজিনে হবে। বেনজিনে আলোর বেগ হচ্ছে হলো দেখো কত 2 × 10⁸। কেরোসিনে আলোর বেগ নির্ণয় করো। কেরোসিনে আলোর বেগ নির্ণয় করো। বেনজিনের সাপেক্ষে কেরোসিনের আলোর বেগ দেওয়া আছে, তাইলে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা জানি কার সাপেক্ষে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে? বেনজিনের সাপেক্ষে। বেনজিনের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, কেরোসিন। ঠিক আছে, আমার যদি বানান ভুল না হয় তাহলে কে দিয়েই তো কেরোসিন, তাই না? সি দিয়ে না। তো কেরোসিন, তাহলে যার সাপেক্ষে সেই বেনজিনে আলোর বেগ উপরে হবে আর কেরোসিনে হবে আলোর বেগ কি নিচে। তাহলে এটা প্রতিসরণাঙ্ক কত দেওয়া আছে? 0.96 বেনজিনের সাপেক্ষে। আর আমাদেরকে এখানে বেনজিনে আলোর বেগ দেওয়া আছে 2 × 10⁸। তাহলে সুতরাং এটা আমাদের সি কেরোসিন বের করতে হবে। তাহলে সি কেরোসিন সি কেরোসিন হচ্ছে 2 × 10⁸ ডিভাইড বাই হচ্ছে 0.96। তাহলে সুতরাং সি কেরোসিন হবে হচ্ছে কি এত মিটার পার সেকেন্ড। তোমরা করে ফেলতে পারো, আমি করি 2 হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে 2.08 2.083 into 10⁸ কি আছে 8 মিটার পার সেকেন্ড। 2.08 into 10⁸ মিটার পার সেকেন্ড। খুবই সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এরপরে আসো, এ মাধ্যমে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বি মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বাইর করতে বলছে। এ ও বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক যথাক্রমে এত এত। এইবার আসো, বড়ই মজাদার জিনিস কিন্তু। এ এবং বি মাধ্যমের যে দুইটা প্রতিসরণাঙ্ক আছে এগুলো বুঝতে হবে। এ মাধ্যমের পরম, এটা হচ্ছে এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক,
এটা হচ্ছে বি মাধ্যমের কি পরম প্রতিসরণাঙ্ক। এগুলো প্রতিসরণাঙ্ক বলতে পরম প্রতিসরণাঙ্ক আছে। এখন আমাদেরকে এ মাধ্যমের আলোক তরঙ্গ মানে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তো আমরা যদি এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক এগুলো বের করি, তাহলে বলতো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সমীকরণ যার সাপেক্ষে সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা উপরে আর অন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যটা নিচে। এখন তোমরা আমাকে বলো স্যার এখান থেকে এটা বের করতে হবে, তার আগে আমাদেরকে করতে হবে কি, আমরা এক লাইনেও করতে পারি, যারা বোঝো তারা হচ্ছে এই লাইনেও করতে পারবা কাজ। কিন্তু এখন বলো তো এই যে আমরা জানি ইটা এর সাপেক্ষে বি প্রতিসরণাঙ্ক পরম প্রতিসরণাঙ্ক দেওয়া থাকলে এই ল্যামডা যেমন যার সাপেক্ষে সেই মাধ্যমে ল্যামডাটা হচ্ছে উপরে, আলোর বেগের ক্ষেত্রেও সেম, তাই না? কিন্তু পরম প্রতিসরণাঙ্কের কথাটা হচ্ছে যার সাপেক্ষে সে হবে নিচে, তাইলে এই যে এ এর পরম প্রতিসরণাঙ্ক নিচে আর বি এর পরম প্রতিসরণাঙ্ক উপরে। তাইলে এ এর সাপেক্ষে বি এর পরম প্রতিসরণাঙ্ক মানে হলো এ দ্বারা এ এর পরম প্রতিসরণাঙ্ক, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক মানে হলো এ এর পরম প্রতিসরণাঙ্ক দ্বারা বি এর পরম প্রতিসরণাঙ্ককে ভাগ করতে হবে, তাহলে যার সাপেক্ষে সে নিচে। ওকে, তাহলে এই জিনিসটা আমি এখানে ইনপুট করে দিতে পারি, অথবা এটা এখানে বের করেও আনতে পারি। এখানে আগে দিয়ে আমরা জানি আমরা জানি বের করতে পারি। তাহলে এটা কত হবে, বি এর পরম প্রতিসরণাঙ্ক 1.5, এটা হচ্ছে 1.33। তাহলে এখান থেকে এটা কত আসে তোমরা আমাকে বলো, 1.5 ভাগ হচ্ছে হলো কত 1.33, তাহলে এটা হবে 1.1278। এটাও সংখ্যা আমি দশমিকের পর বড়ই নিচ্ছি, তোমরা চাইলে 1 2 3 নিতে পারতে। এটাকে কত নেওয়া যাবে 1.13 এটা নেওয়া যাবে। তাহলে এই জায়গায় আমরা বসাই দিব কত, এখন এটা এখানে বসাই দিব, এটা যা মানে কি বলতো আবার আমরা জানি, এটা কি আবার আমরা জানি। তাহলে আবার আমরা জানি যে দিয়েছিল 1.13 হয়, আর এটা এ মাধ্যমে আমাদের আলোক তরঙ্গ দৈর্ঘ্য 7.5 × 10⁻7 আছে, তাইলে মিটার এককে, আর এটা ল্যামডা বি, তাহলে আমাদের এই সুতরাং ল্যামডা বি ইকুয়াল টু হচ্ছে হলো এটা 7.5 × 10⁻7 ডিভাইড বাই 1.13। তাহলে দেখো তো কত আসে তোমরা, এটা 7.5 × 10⁻7, আমার এটা আসছে হলো ঠিক আছে কিনা তোমরা একটু চেক করবা, 6.65 × 10⁻7, 6.65 × 10⁻7 মিটার, এটাই আসছে উত্তর। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরপরে আসছে হলো পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, এটা ওয়াটারের সাপেক্ষে কাচের, তাহলে ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে হলো দেওয়া কত 9/8। ওকে, বায়ুর সাপেক্ষে আবার কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, বায়ুর সাপেক্ষে মানে পরম প্রতিসরণাঙ্ক। তো আমরা জানি হচ্ছে হলো এয়ার এর সাপেক্ষে এই কাচের গ্লাসের প্রতিসরণাঙ্ক হলো 3/2, এটা আসলে গ্লাসের পরম প্রতিসরণাঙ্কই ধরা যায়। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বের করো, বায়ুর সাপেক্ষে কার পানির, তাহলে বায়ুর সাপেক্ষে পানিরটা বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা জানি এই ওয়াটারের সাপেক্ষে যদি গ্লাসের প্রতিসরণাঙ্ক হিসাব করি প্রতিসরণাঙ্কের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে এয়ারের সাপেক্ষে ওই ওয়াটারের প্রতিসরণাঙ্কটা হবে নিচে, মানে ওয়াটারের মধ্যে কথা ওয়াটারের পরম প্রতিসরণাঙ্ক বিবেচনা করছি, ওয়াটারের পরম প্রতিসরণাঙ্কটা নিচে। বারবার বলছি শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্কটা হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক। আসলে এখানে এয়ার বায়ু মাধ্যম তার শূন্য মাধ্যম না, তারপরে আমরা হচ্ছে কি বায়ু মাধ্যমকে আমরা ম্যাক্সিমাম টাইম কি শূন্য মাধ্যমই তো বিবেচনা করি, ঠিক আছে? তো এটা হচ্ছে হলো অ্যাজাম্পশন আর কি। তো এখন দেখো এয়ারের সাপেক্ষে ওয়াটারেরটা নিচে, আবার এয়ারের সাপেক্ষে কি বলতো গ্লাসেরটা উপরে, তাইলে হবে ওয়াটারের সাপেক্ষে গ্লাসের, যার সাপেক্ষে সবসময় এটা যে শূন্য মাধ্যমের সাপেক্ষে হইতে পারে এরকম না, ধরো এরকম হইতে পারে, ধরো বললো রক্তের সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, রক্তের সাপেক্ষে হচ্ছে কি কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, তখন বললো রক্তের সাপেক্ষে দুজনেরটা দেওয়া আছে, তো একজনের সাপেক্ষে আরেকজনেরটা যখন বের করতে বলবে, যার সাপেক্ষে বের করতে বলবে রক্তের সাপেক্ষে তারটা নিচে, আর যারটা বের করতে বলবে রক্তের সাপেক্ষে তারটা উপরে, ঠিক আছে? মানে একজন কার সাপেক্ষে দিচ্ছে ওইটা হচ্ছে একজনের সাপেক্ষে দুজনেরটা দেওয়া থাকলে তাহলে তুমি একজনের সাপেক্ষে আরেকজনেরটা বের করতে পারবা। মানে এরকম ধরো এ এখানে কমন, এয়ারটা কমন, এয়ারের সাপেক্ষে ওয়াটারে দেওয়া আছে, এয়ারের সাপেক্ষে গ্লাসে দেওয়া আছে, তাহলে আমাদের লাগবে ওয়াটারের সাপেক্ষে গ্লাস, তো এয়ারের সাপেক্ষে ওয়াটারেরটা নিচে, এয়ারের সাপেক্ষে গ্লাসেরটা উপরে। এয়ারকে আমরা এই জায়গায় জাস্ট শূন্য মাধ্যমের সাথে তুলনা করে বা শূন্য মাধ্যম ধরে তুমি বিবেচনা করো, শূন্য মাধ্যমের সাপেক্ষে হচ্ছে ওয়াটারেরটা নিচে আর শূন্য মাধ্যমের সাপেক্ষে গ্লাসেরটা হচ্ছে কি উপরে।
ঠিক আছে, অন্যভাবে বললে ওয়াটারের পরম প্রতিসরণাঙ্ক নিচে, গ্লাসের পরম প্রতিসরণাঙ্ক উপরে, কারণ ওয়াটারের সাপেক্ষে গ্লাসেরটা। তো এইটা এই জিনিসটা তোমাদের দেওয়া আছে কত 9/8 প্রশ্নে দেওয়া আছে। এখানের মধ্যে এয়ারের সাপেক্ষে গ্লাসেরটা দেওয়া আছে, এই যে কাচের, এটা কত 3/2, আর এটা এয়ারের সাপেক্ষে ওয়াটার, এটা বের করতে বলছে। তাহলে সুতরাং বলো তো এয়ারের সাপেক্ষে হচ্ছে হলো ওয়াটারেরটা ইকুয়াল টু হবে হচ্ছে হলো, এখানে হচ্ছে 3/2 আর এখানে হচ্ছে 9/8। তাহলে এখানে 3/2 ইন্টু হচ্ছে কত 8/9, তাহলে আমি এটা দেখি 4 আর এটা হচ্ছে কত 3, তাহলে 4/3। তা 4/3 মানে হচ্ছে হলো আমরা জানি 1.33 অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটাই হচ্ছে হলো এয়ারের সাপেক্ষে কার ওয়াটারের বা পানির প্রতিসরণাঙ্ক। আচ্ছা, এখানে সংকট কোণ একটা টপিক আসছে, কি আসছে বলো তো সংকট কোণ। তো আমরা সংকট কোণটা পড়ার আগে আবার হচ্ছে একটু এখানে আমাদের খালি স্লাইড আছে, এই জায়গায় আসি। সংকট কোণটা কি এবার একটু জানতে হবে। আমরা জানি এই একটা মাধ্যম থেকে আলো যখন অন্য মাধ্যমে যায় তখন আলো কি হয় বলো তো, হয় অবিলম্বের দিকে সরে যায় অথবা অবিলম্ব থেকে দূরে সরে যায়। তবে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে সরে যায়, আর ঘন থেকে যখন হালকাতে যাবে তখন হচ্ছে হলো কি একটু ঘন থেকে হালকাতে গেলে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তো আমরা এই নিচের এটাকে হালকা মাধ্যম ধরি, এটা একটু হালকা মাধ্যম ধরলাম, এটা যদি ঘন, অথবা উল্টা ধরি, এইটাকে আমি ঘন ধরি, ঘন ঘন, আর এখানে কি হালকা। তো আমি ধরো এদিকে একটু কথা বুঝো, এদিক থেকে আলো আপতিত করলাম, এখানে আলোটা যাওয়ার কথা ছিল এরকম, কিন্তু যেহেতু এটা হালকা মাধ্যম তাহলে অবিলম্ব থেকে একটু দূরে সরে যাবে, তাহলে একটু এদিকে যাবে। আমি আরেকটু যদি হচ্ছে হলো এভাবে হচ্ছে হলো আলোটাকে আরেকটু আরেকটু ওই পাশ থেকে ফেলি, তাহলে এটা তো আপতন কোণ এমনিতে, ধরো এটা হচ্ছে θ1, কত এটা θ1, এদিক থেকে একটু আলোটা এভাবে ফেললাম, তাইলে এদিক থেকে ফেললে এটা হচ্ছে ধরো কত θ2। তো আলোটা যাওয়ার কথা ছিল এভাবে, কিন্তু এভাবে না গিয়ে এই আরেকটু আলোটা অবিলম্ব যেহেতু এখানে একটু দূরে সরে যাবে, এদিকে সরে গেল। আমি আরেকটু এই পাশ থেকে যখন ফেললাম আলোটা, ধরো আলোটা আরেকটু এই পাশ থেকে ধরো ফেললাম, এই পাশ থেকে যখন ফেললাম আলোটা আরো দূরে সরে যাবে, অর্থাৎ ধরো এরকম হয়ে গেছে, আলোটা এই যে বিভেদ তল ঘেঁষে যাচ্ছে। কি হচ্ছে বলো তো, এই বিভেদ তল ঘেঁষে যাচ্ছে। আমি কিন্তু θ1 এ মারছিলাম, আলো তাও এইভাবে গেছে, θ2 তে করছি একটু এই যে নীল বরাবর গেছে। এখন এই যে যখন θ3 তে গেলাম, θ3 তে যখন আমি হচ্ছে আপতিত করলাম আলোটাকে, তখন আলোটা আমার এই যে বিভেদ তল ঘেঁষে যাচ্ছে। কোন দিক দিয়ে যাচ্ছে বলো তো, বিভেদ তল ঘেঁষে যাচ্ছে। তাহলে এটা একটা আপাতন কোণ, এগুলো অনেকগুলো আপাতন কোণ দিয়ে আমি টেস্ট করলাম। আপাতন কোণের যেই মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়, অর্থাৎ এই যে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, আপাতন কোণের সেই মানটাকে যে θ3টাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ওই ঘন মাধ্যমটার, দেখো হালকা মাধ্যমের সাপেক্ষে ওই ঘন মাধ্যমটার সংকট কোণ বলে। তাহলে আমি সংকট কোণের সংজ্ঞাটা এভাবে বুঝাই। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে এই প্রতিসরণের সময় আপাতন কোণের বা আপতন কোণের যেই মানের জন্য বিভেদ তল প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, আপতন কোণের সেই মানটাকে হালকা মাধ্যমটার সাপেক্ষে ঘন মাধ্যমের কি বলে বলতো, সংকট কোণ বলে। ঠিক আছে, তো আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সংকট কোণ কি বলতো, সংকট কোণ ইংলিশে হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এই জন্য এটা θc দ্বারা প্রকাশ করে, সি দ্বারা ক্রিটিক্যাল। ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, যেটা আরেকটা নাম হচ্ছে ক্রান্তি কোণ। কি বলতো, ক্রান্তি কোণ, ইংলিশে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই θc দেখো আপাতন কোণ, দেখো আমাদের আপাতন কোণের সাইন এবং প্রতিসরণের কোণের সাইন ইকুয়াল টু কি হবে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান। তো আমরা এখানে দেখো একটু কথা বুঝিও, এই যে আপতন কোণের সাইন θc, প্রতিসরণ কোণের সাইন একটা ধ্রুব সংখ্যা হবে, এবং সেটা হবে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো প্রথম মাধ্যমের সাপেক্ষে মানে এরকম আর কি, তুমি যদি চিন্তা করো এটা
এ মাধ্যম, এটা যদি বি মাধ্যম হয় তাহলে এটা হবে এরকম না, এই এ এর সাপেক্ষে কার, বি এর, এরকম। তো এখন চিন্তা করো এটাকে আরেকটু এভাবে বলা যায় না স্যার, এই আমাদের এটা খেয়াল করো, তাহলে এ এর সাপেক্ষে বি এর, তাহলে ঘনর সাপেক্ষে এটা কার, হালকার প্রতিসরণাঙ্ক। তো আমরা জানি বা আমাদের এই যে সাইন থিটা সি এটা থাকুক, এই সাইন আর, দেখো সাইন আর, এই সাইন আর যদি তুমি চিন্তা করো, দেখো সাইন আর এটা সাইন 90 ডিগ্রি না, প্রতিসরণ কোণটা কত, 90, তাই এ এর সাপেক্ষে বি এর সাইন 90 মান 1, তাহলে সাইন, দেখো সাইন থিটা সি ইকুয়াল টু হচ্ছে হলো এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। এখান থেকে তুমি যদি চিন্তা করো থিটা সি বের করতে চাও তাহলে সাইন ইনভার্স করবা, তাহলে সাইন ইনভার্স করে তাহলে সাইন থিটা সি ইকুয়াল টু হচ্ছে কি এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। এখন একটু এখানে ব্যাপার আছে, এটা এর মাধ্যমে এর সাপেক্ষে বি এর মানে হচ্ছে হলো ঘনর সাপেক্ষে হালকার প্রতিসরণাঙ্ক এটা, কিন্তু সাধারণত ঘনর সাপেক্ষে হালকার প্রতিসরণাঙ্ক হিসাব করা হয় না, হালকার সাপেক্ষে ঘনরটা হিসাব করা হয়। তাহলে যদি চিন্তা করি ওইটা সাধারণত বললাম এটা কেন স্যার হালকা মানে ঘন সাপেক্ষে হালকার করা না হয়, তো এখানে আমি আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে হলো সাধারণত বলা হচ্ছে এখানে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, কোন মাধ্যমের সংকট কোণ বলো তো, ঘন মাধ্যমের সংকট কোণ। আমি কথাটা একটু ওই টাইমেও বলতে মানে হালকার সাপেক্ষে সবসময় ঘনর প্রতিসরণাঙ্ক বের করার ব্যাপারটা এরকম না, এখানে আসলে সংকট কোণটা কার, সংকট কোণটা হলো চলো সংকট কোণ, দেখো সংকট কোণ কার সাপেক্ষে কার, সংকট কোণ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমে, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমে, ঘন মাধ্যমে, এটা মাথায় রাখবা। তাইলে প্রতিসরণাঙ্কটাও আমরা কার, ঘন মাধ্যমের নিব, যেহেতু সংকট কোণটাও ঘন মাধ্যমের, তাইলে আমরা প্রতিসরণাঙ্কটাও কার নিব, ঘন মাধ্যমের নিব। তাইলে প্রতিসরণাঙ্কটা হবে হালকার সাপেক্ষে ঘনের, হালকার সাপেক্ষে কার, ঘন। কিন্তু আমরা এখানে লিখছি যেহেতু আপতিত হচ্ছে হলো ঘন থেকে, তাই আমরা এখানে চিন্তা করছি হচ্ছে হলো ঘনর সাপেক্ষে কার, হালকা। তাইলে এইটা যদি হচ্ছে হলো কি হালকার সাপেক্ষে ঘনর মানে হচ্ছে হলো, তাহলে এখন আমাদের আমরা ঘনর সাপেক্ষে হালকাটা আছে, তাহলে এটা হবে কি বলতো, বি এর সাপেক্ষে কি এর। তাইলে জিনিসটা হবে হচ্ছে হলো এখানে যদি তুমি নরমালি চিন্তা করো তাহলে হচ্ছে মোদ্দা কথা হচ্ছে হলো হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্কটাই নিতে হবে, তাহলে নিয়ে আমরা করবো। তাহলে জিনিসটা হবে কি, আমরা জানি ঘনর সাপেক্ষে হালকার যেটা, তাহলে হালকার সাপেক্ষে ঘনরটা হবে তার উল্টোটা, তাহলে সুতরাং দেখো তো এটা ইকুয়াল টু কত হবে বলো তো, 1 এটা না এর সাপেক্ষে বি এর, দেখো এই যে ঘনর সাপেক্ষে কার, হালকার এটা, তাইলে হালকার সাপেক্ষে ঘনরটা হবে হচ্ছে 1 এটা, তাই না? তাহলে আমরা এই জায়গা থেকে এখানে যদি মান বসাই, কথা বুঝো এই জায়গা থেকে, তাহলে এই জিনিসটা হচ্ছে সুতরাং কি দাঁড়াবে বলো তো, সুতরাং এটা দাঁড়াবে না এ সাপেক্ষে বি, এই যে 1 এই যে বি এর সাপেক্ষে এ, তার মানে হচ্ছে হলো এটা আমরা হচ্ছে হালকার সাপেক্ষে কার, ঘনর এটা। তাইলে আমরা এ বাই বি এর জায়গায় মানে এর সাপেক্ষে বি এরটার জায়গায় কি লিখতে পারবো, সুতরাং sin থিটা সি ইকুয়াল টু হবে হচ্ছে 1 এই যে বি এর সাপেক্ষে এ এর, মুদ্রা কথা। তাইলে আলো আপতিত হবে ঘন মাধ্যম থেকে, হালকা মাধ্যম থেকে আপতিত হইলে এখানে সংকট কোণ পাওয়া যাবে না। তো সংকট কোণটা পাবো আমরা তখনই যখন হচ্ছে হলো আলোক রশ্মি, দেখো যদি হচ্ছে হলো কি এটা হালকা হয় এটা ঘন হয়, তাহলে প্রতিসরণের পর আলো তো অবিলম্বের দিকে সরে যাবে, বিভেদ তলের দিকে যাবে না, অবিলম্ব থেকে দূরে সরতে 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 হতে এক সময় বিভেদ তল ঘেসে যাবে, তখন আমরা আপাতন কোণের জন্য ওই আপাতন কোণের মানটা পাবো, এটা হচ্ছে সংকট কোণ। কিন্তু যদি হচ্ছে এটা হালকা হতো এটা ঘন হতো, তাহলে আলোক রশ্মি এদিকে চলে যেত, যত আমি এভাবে দিতাম ও বিভেদ তলের দিকে যাইতো, কাছে যেত, এক সময় হয়তো বিভেদ তল বরাবর যাবে, কিন্তু কত হচ্ছে সরি এক সময় হয়তো অবিলম্বের দিকে যাবে, বিভেদ তল অবিলম্বের দিকে যাবে, এক সময় হয়তো অবিলম্বের দিকে যাবে, অবিলম্ব বরাবর যাবে, কিন্তু বিভেদ তল বরাবর আসা সম্ভব না। সংকট কোণ হলো সেটাই যেটা হচ্ছে কি আপতন কোণের একটা মানের জন্য প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল দিয়ে যাবে। তো এখন বিভেদ তল দিয়ে যাইতে হইলে অবশ্যই ঘন থেকে হালকাতেই যেতে হবে, সংকট কোণ সবসময় ঘন মাধ্যমে হয়। এবং সেক্ষেত্রে তোমার হচ্ছে কি এই সূত্রটা তোমরা ঠাড়া মুখস্থ রাখতে পারো এখান থেকে, তাইলে বুঝে এভাবে যে এখানে প্রতিসরণ, দেখো সংকট কোণটা হচ্ছে কোন মাধ্যমের, ঘন মাধ্যমের, কার সাপেক্ষে, হালকা মাধ্যমের, ঘন মাধ্যমের সংকট কোণ। আর এই যে বি বাই এ, বি এটা কি বলতো, বিটা কার, বিটা হচ্ছে হালকা, বি হচ্ছে হালকা এটা,
তাহলে এইটা চিন্তা করবে হালকা মাধ্যমের এই জিনিসটা হলো কি sin θ = 1 হালকা মাধ্যমের ইটা হালকা, ইটা হালকা আর ইটা ঘন, মানে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্কটা বসাই দিবা। তাইলে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং সংকট কোণের সম্পর্কটা হলো এরকম, sin θ = 1 হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আর যদি স্যার আমার প্রশ্নের ঘন মাধ্যমেরটা দেওয়া থাকে তাহলে 1 করে হালকার সাপেক্ষে ঘনটা বের করে এনে তারপর এই সূত্রের মধ্যে বসাই। অথবা কেউ যদি বলে যে না স্যার আমাকে হলো হালকার সাপেক্ষে ঘনটা দেওয়া নাই, আমাকে দেওয়া আছে ঘনর সাপেক্ষে হালকা, তখন কি আমি স্যার অঙ্কটা sin θ = ঘনর সাপেক্ষে হালকা এটা দিয়ে করতে পারবো? পারবো তো তখন এটা। যদি প্রশ্নে ডিরেক্ট ঘনর সাপেক্ষে হালকার প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে তাহলে তুমি হলো কি sin θ = এটা দিয়ে করতে পারবা। বাট হালকার সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক তখন হলো কি তুমি 1/sin এই যে এটা দিয়ে করতে হবে। এটা হলো কি বারবার বলে দিচ্ছি, এটা হালকার সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো সাধারণত বায়ু, ধরো বায়ু মাধ্যম, যখন বায়ু মাধ্যম হয়, খেয়াল করো বায়ু বা শূন্য মাধ্যম, যদি এটা যদি শূন্য মাধ্যম হয় তাইলে শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি বলে? পরম প্রতিসরণাঙ্ক বলে। তাইলে এই যে sin θ দেখবা হলো, দেখো এই ঘন কোনো মাধ্যম থেকে ঘন মাধ্যমতে শূন্য ব্রেকেট লিখেছি বায়ু মাধ্যমে যদি প্রতিসরিত হয় তখন sin θ = কি হবে বলো তো? sin θ = এই 1 হলো কি হালকার সাপেক্ষে বায়ু শূন্যের সাপেক্ষে হলো ওই ঘন মাধ্যমটা প্রতিসরণাঙ্ক মানে কি তার পরম প্রতিসরণাঙ্ক, ধরো সেটা এ মাধ্যম, তাহলে এই মাধ্যমের এ না বলে যদি তুমি হলো কি যা ইচ্ছা বললা, তাহলে এটা বলে অনেক এই সূত্রটা এভাবে বলতে পারো যে সংকট কোণের সাইনের মান হলো ওই মাধ্যমের, কোন মাধ্যমের সংকট কোণের সাইনের মান ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্কের বিপরীত রাশি। পরম প্রতিসরণাঙ্কের কি বিপরীত রাশি বা পরম মানে 1 পরম প্রতিসরণাঙ্ক হলো এই সংকট কোণের সাইনের মান। এভাবে তুমি এটা মনে রাখতে পারো। তাহলে এখানে যে প্রতিসরণাঙ্কটা কখন হলো বলতো ঘন মাধ্যম হতে যখন শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে যখন প্রতিসরিত হবে তখন এটা ইউজ করতে পারবা। কথা বোঝা গেছে? আর যদি ধরো বায়ু মাধ্যমে প্রতিসরিত হয় নাই তাহলে একটা মাধ্যমের সাপেক্ষে, তাহলে তোমার এই জায়গায় হবে হলো কি হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্কটা বসাবা 1 এটা। ওকে, মনে থাকবে? আচ্ছা, এবার আসা চলো তাহলে আমরা এবার সংকট কোণের কনসেপ্ট। আরেকটা ভালো কথা, অনেক সময় তোমাদের কাছে জানতে চাইবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন ঘটবে। দেখো এই যে সংকট কোণে যখন আলো যাবে তখন তো এইভাবে কি হয়ে যাবে, মানে একটু এখানে ক্লিয়ার করি, সংকট কোণে একবারে এখানে বুঝে যায় তাহলে আর আমাদের আলোর প্রতিফলন নিয়ে আলাদা প্যারা খাইতে হবে না। যখন খেয়াল করো তোমরা এখান থেকে যখন আলো সংকট কোণের চেয়ে বেশি কোণে যখন তুমি আলো ফেলবা তখন আলো আর দ্বিতীয় মাধ্যমে, যেহেতু অলরেডি সংকট কোণে বিভেদ তলে চলে আসছে, তাহলে এবার আর দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত না হয়ে আবার প্রথম মাধ্যমে ফেরত আসবে। এই যে সংকট কোণের চেয়ে বেশি কোণে আলো আপতিত হইলে আলো আবার প্রথম মাধ্যমে পুরোপুরি ফিরে আসে, এটাকে বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আর এটা সম্ভব শুধুমাত্র দুইটা শর্তে। এক হলো আলো ঘন মাধ্যম থেকে হালকাতে যেতে হবে, আলো ঘন মাধ্যম থেকে হালকার দিকে যাওয়ার চেষ্টা করতে হবে, এটা একটা কথা। আর দ্বিতীয় হলো কি বলতো, আলোকে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত করতে হবে। সংকট কোণের সমান কোণে আপতিত করলে বিভেদ তল দিয়ে যাবে, সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত করলে তখন পুরো আবার আগের মাধ্যমে ফিরে আসবে। এই দুইটা শর্ত ফিল আপ করলেই তোমার কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। আর আমরা জানি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে অপটিক্যাল ফাইবারে দূর দূরান্তে হলো কি। আচ্ছা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যবহার কি বলতো, আমরা এখানে লিখি একটু। হ্যাঁ, পূর্ণ অভ্যন্তরীণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বাস্তবিক প্রয়োগ আমরা দেখতে পাই। বাস্তবিক প্রয়োগ কোথায় দেখতে পাই বলো, কয়েকটা উদাহরণ বলো। আমি একটু শর্ট এগুলো ব্যাখ্যা করবো। হ্যাঁ, তোমরা একটু বই থেকে পড়ে ফেলবে। অপটিক্যাল ফাইবার কোথায়? অপটিক্যাল ফাইবারে দূর দূরান্তে তথ্য পাঠানোর জন্য আসলে এটা খুবই জনপ্রিয়, কারণ এটাকে শত শত কিলোমিটার দূরে পাঠানো যায়। এরপর বাস্তবিক প্রয়োগ রংধনুতে হলো কি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আছে। তারপর ওই যে মরুভূমিতে মরিচিকা বানানটাও তো ভুলে গেছেন, মরিচিকা সৃষ্টি। এটা কি মরিচিকা? দেখি, মরিচিকা
এই দুইটার মধ্যে যে কোনো একটা সঠিক, আমার মনে হয় নিচেরটা সঠিক। তোমরা একটু দেখিও তো, মরিচিকা, খুব সম্ভবত এটা সঠিক। ঠিক আছে, মরিচিকা। মরিচিকা কি, ধরো এটা মরিচিকা কিন্তু আমাদের দেশে হচ্ছে হাইওয়েগুলোতেও দেখা যায়, উত্তপ্ত হয়ে রাস্তা যখন আমাদের হচ্ছে অনেক কি হয়ে থাকে, গরম হয়ে থাকে সূর্যের তাপে, তখন অনেক দূর থেকে ড্রাইভাররা যখন সামনের রাস্তার দিকে তাকায় তখন দেখে মনে হয় যেন রাস্তার উপরে পানি আছে, কিন্তু ওই জায়গাটাতে গেলে দেখা যায় আসলে ওখানে পানি নেই। মরিচিকা মরুভূমিতে যখন হচ্ছিল অনেক দূর দূরান্তে হচ্ছে উট নিয়ে ধরো হচ্ছিল কি মরুভূমিতে হচ্ছিল যখন হচ্ছিল মানুষ যাতায়াত করে, ধরো হচ্ছিল দূর থেকে দেখে মনে হচ্ছে ওখানে কোথাও যেন একটু পানি আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওই জায়গায় যাওয়ার পর দেখা যায় কি পানি নাই। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হয়। এটা আমরা যখন পড়াশোনা করেছিলাম 2013 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, ওই টাইমে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল। মরিচিকা হচ্ছিল কি, এখন পরীক্ষাগুলোতে মরিচিকা অতটা বেশি আসে না, কিন্তু তারপর হচ্ছে মরিচিকা পার্টটা কি পড়ে রাখবে। রংধনুতে হচ্ছিল কি, রংধনু হচ্ছিল ওই বৃষ্টির পর তোমার হচ্ছিল কি বাতাসে যেই হচ্ছিল কি বৃষ্টির ফোঁটার যে কণা থাকে না, সেই কণার মধ্যে হচ্ছিল কি এই সূর্যের আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এই রংধনু ঘটে, রংধনু তৈরি হয় আর কি, অপটিক্যাল ফাইবারের মধ্যে এরকম। তো অপটিক্যাল ফাইবারগুলো হচ্ছে, দেখো একটু হালকা করে আমি একটু বলে দিই। অপটিক্যাল ফাইবার ধরো এরকম একটা অপটিক্যাল ফাইবার, আমি জাস্ট আমার মতো করে এঁকে নিলাম একটা ফাইবার। তো এই অপটিক্যাল ফাইবারের উপর দিয়ে আবার একটা আবরণ থাকে, দুইটা, এগুলো হচ্ছে ফাইবার, হচ্ছে ফাইবার বলতে তন্তু বুঝায়, কি বুঝায় বলো তো, তন্তু, এগুলো কাচের তন্তু, এটা পাকা করে নিছি আর কি। ধরো এই যে উপরের যে আবরণটা থাকে উপরের, এটাকে বলা হয় ক্ল্যাড বা ক্ল্যাডিং করে রাখে বলে ক্ল্যাড, এটাকে বলে কি ক্ল্যাড। আর ভিতরের অংশটাকে বলা হয় কোর, এই ভিতরের অংশটাকে কি বলে বলো তো, কোর। তো এই যে আলো যখন, দেখো এদিক থেকে যখন আলো আসে, কথা বুঝিও, আলো যখন এই যে তোমার আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন ঘটবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে যদি ঘন থেকে হালকার দিকে যাওয়ার চেষ্টা করে। এবং মনে রাখবে এই কোরটা হচ্ছে ঘন হয়, কোরটা কি করা হয় ঘন, মানে বেশি প্রতিসরণাঙ্ক, ভিতরের কোরটা হচ্ছে বেশি প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, আর বাইরের ক্ল্যাড, বাইরের যে আবরণটা থাকে, এই যে ভিতরের যেটা থাকে ভিতরেরটা হচ্ছে কি কোর, ভিতরেরটার প্রতিসরণাঙ্ক কি থাকবে, বেশি থাকবে। আর বাইরের হচ্ছে কি আমাদের কাছে এই যে এখানে দেখো এই এটা হচ্ছে এই যে ভিতরের যে পার্টটা, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি কোর, এই কোরটার প্রতিসরণাঙ্ক কি বেশি। এইটা হচ্ছে কোর, যদি বলি মিউ, কোর মিউ না দিয়ে তোমাদের বইয়ের সাথে মিল রাখার জন্য ইটা দেই, এই ধরো ইটা, এটা হচ্ছে কোর। আর বাইরেরটা যদি আমি ইটা ধরি, ইটা ক্ল্যাড। মনে রাখবা ইটা কোর অলওয়েজ, ইটা কোর অলওয়েজ হচ্ছে ইটা ক্ল্যাড। তার মানে ক্ল্যাডের বাইরের যে পার্টটা থাকে, বাইরে যে তন্তুরা থাকে কাচের তন্তু, সেই কাচের তন্তুটা এই হচ্ছে প্রতিসরণাঙ্ক কম থাকবে, ভিতরেরটা বেশি থাকবে, তার মানে ভিতরটা ঘন। এবার ভিতর থেকে এদিক থেকে ধরো এদিক দিয়ে আলো প্রবেশ করে, তো তোমার আলোটা এসে ধরো এইভাবে যখন এই এদিক দিয়ে হচ্ছিল ওই মাধ্যমে দেখো ঘন থেকে এবার হালকাতে যেতে চায়, তখন এখানে এইটা এমনভাবে এখান থেকে আপতিত করা হয় যেন আপাতন কোণটা সংকট কোণের চেয়ে বেশি হয়। তো এখানে যদি অবিলম্বটা নিয়ে একটা, তাহলে ও আবার এই আলোটা এভাবে এসে আপাতন কোণটা সংকট কোণের চেয়ে বেশি হলে ও এদিকে ধরো ঘন থেকে হালকাতে যেতে চাচ্ছে, কিন্তু ও আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এদিকে চলে আসবে। এখানে আসে আবার এখানে হচ্ছে, এবার দেখো আবার এখানে হচ্ছিল কি বাইরে যেতে চাই, এই পাশে বাইরে যেতে চাই, তো এখানে একটা অবিলম্ব টানলে এখান থেকে আলোটা আবার প্রতিফলনের পর আলোটা আবার হচ্ছে এদিকে চলে যেতে চায়, আলোটা আবার এদিকে চলে যায় এভাবে। তো এভাবে হচ্ছে কি আবার এখানে একটা অবিলম্ব টানলে আলোটা এখানে প্রতিফলনের পর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের পর এদিকে আবার চলে আসে। এই যে আলোটা এভাবে হচ্ছে কি বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে শত শত কিলোমিটার দূরে পাঠানো যাচ্ছে, এইটাই হচ্ছে কি অপটিক্যাল ফাইবারের হচ্ছে মূলনীতি। তো অপটিক্যাল ফাইবারে আমাদের কি করা হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ব্যবহার করা হয়, এবং এটা অনেক বেশি যোগাযোগ ব্যবস্থার জন্য অনেক বেশি এটা জনপ্রিয়, কারণ হচ্ছে এটাতে তথ্য অনেক দূরে, মানে শত শত কিলোমিটার দূরে খুব অল্প সময় এবং খুব সহজেই প্রেরণ করা যায়। এবং এটা কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে কি, দেখো যেই মাধ্যম থেকে আলোটা ঢুকতেছে আবার ওই মাধ্যমে ব্যাক আসতেছে, আবার
এখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার চলে কি ওই মাধ্যমেই ব্যাগ চলে যাচ্ছে। এটা একটাই মাধ্যম, ভিতরে চলে কি এটা কোন মাধ্যমটা বলতো, কোর মাধ্যম, কোর মিডিয়াম। কোরটা হচ্ছে ঘন, তো ঘন থেকে যখনই হালকার ভিতরে যাইতে চাচ্ছে তো এমন ভাবে চলে আসতেছে যে ওই সংকট কোণের চেয়ে বেশি কোণে, তো এখানে চলে কি আবার চলে সে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ফেরত যায়। আবার অপর পৃষ্ঠে গিয়ে যখন চলে এখানে আপতিত হয় তখন চলে কি ওই সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, কারণ যার কারণে আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে চলে কি উল্টো দিকে আবার এই মাধ্যমে ফেরত আসে, এভাবে আগাইতে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে হলো আমাদের অপটিক্যাল ফাইবারের ব্যাপার। আর মরিচিকার ব্যাপারটা একটু ব্যাখ্যা করে দিব। মরিচিকার ব্যাখ্যা, তাহলে আমরা মরিচিকার সৃষ্টিটাও একটু ব্যাখ্যা করে দিই। ভিডিও কতটুকু হয়েছে, ভিডিও রেকর্ড ঠিক মতো হচ্ছে কিনা, হচ্ছে। তাহলে এবার একটু মরিচিকাটা একটু ব্যাখ্যা করে দিই। মরিচিকা সৃষ্টি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে কি গিয়ে মানে কি ঘন থেকে অবশ্যই হালকাতে যেতে হবে, হালকা থেকে ঘনতে আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না। তাহলে দেখো একটু, এটা যদি মরুভূমির মাটি হয়, মরুভূমিতে তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে ভূসংলগ্ন এখানে অনেকগুলো ধরো লেয়ার তৈরি হয়। এখানকার বায়ুর ঘনত্ব একরকম, আরেকটু উপরের বায়ুর ঘনত্ব আরেক রকম, আরেকটু উপরের ঘনত্ব আরেক রকম। তো আমি যদি এখানে দেখো, এখানে দাঁড়াই, আমি এখান থেকে হচ্ছে ধরো এই দেখবো, আমি একজন ব্যক্তি এখানে দাঁড়াই, এই যে ধরো চলো লজিস্টিক এই দেখো চুলগুলো একটু স্পাইক করে দিই, না স্পাইক না ঠিক এই মাঝখান দিয়ে সিধা করে দিচ্ছি। তো আমি এখানে দাঁড়াই, এখান থেকে দেখবো, এখানে ধরো একটা গাছ আছে, এখানে একটা কি আছে বলো তো, এখানে একটা গাছ আছে। তো এখান থেকে দেখো আলো আসার ব্যাপারটা ঘটেটা কি, এটা হচ্ছে হলো খুব হালকা, এটা দেখো এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে কি ভূমি, এটা ভূসংলগ্ন লেয়ার, এখানে ঘনত্ব একটু বায়ুর ঘনত্ব কম, উত্তপ্ত কারণ এখানে অনেক বেশি, আর একটু এই ঘনত্ব আর একটু কম, তাহলে উপরের দিকে যত উপরে যাবে তত হচ্ছে লেয়ারগুলা কি হালকা হতে থাকে, কি হতে থাকে বলো তো, সরি ঘন হতে থাকে, উপরের দিকের বায়ুর স্তরগুলো ঘন। এখান থেকে যখন আলো আসে গাছ থেকে, তুমি এই দিক থেকে যখন তাকাবে তখন গাছ থেকে যখন এই আলোটা আসে দেখো এখানে এসে এই মাধ্যমে, তো এবার দেখো ঘন থেকে হালকার দিকে আসতে, তার মানে যত উপরে যাবা তুমি বায়ুর ঘনত্ব বেশি, কিন্তু নিচের বায়ুগুলো উত্তপ্ত থাকার কারণে এখানে ঘনত্ব কম। তো আমি যদি এখানে একটা এই টেনে নিই, অবিলম্ব টেনে নিই, খেয়াল করো স্যার, যখন এইবার দেখ, যখন এক মাধ্যম থেকে আলো অন্য মাধ্যমে প্রবেশ করবে, ঘন থেকে যখন কি হালকাতে প্রবেশ করবে না, তো ঘন থেকে হালকাতে প্রবেশ করলে ও কোন দিকে সরে যাবে তোমরা আমাকে বলো। ঘন থেকে হালকা গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে একটু এইদিকে সরে আসবে, এদিকে সরে আসবে, ওর এদিকে। তো এখানে আস্তে আস্তে আবার এখানে আরেকটা স্তর পাইছে, তো এখানে যদি একটা হয় এরকম দেখো, তো এটা যাওয়ার কথা এদিকে, তো আরেকটু এদিকে সরে আসবে। ঠিক আছে, তো আরেকটু এভাবে সরে এসে এইভাবে ধরো এমন ভাবে আসতেছে, দেখো একটা সময় গিয়ে হচ্ছিল, খেয়াল কর সবাই, এটা একটু এদিকে নিলে মনে ভালো হইতো। তো একটা সময় হয় কি এভাবে দেখো, যখনই ঘন থেকে হালকাতে আসতেছে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, আবার আসতেছে তখন অবিলম্বে আরো দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, একটা সময় হবে কি এই যে আপতন কোণ, এখানে ধরো হচ্ছে কি আরেকটা লেয়ার এঁকে নিলে ভালো হইতো। তো এক সময় হয় কি আপতন কোণের চেয়ে এই কোণটা, এই যে এখানে ধরো যদি এখানে আপতিত হচ্ছে, তাহলে এই যে আপতন কোণটা যদি এই সংকট কোণের চেয়ে কি হয় বেশি হয়, তো এখানে আর তখন আলোটা এই মাধ্যমে প্রবেশ না করে, এই মাধ্যমে কি না করে বলতো প্রবেশ না করে, তখন হচ্ছে কি আলোটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এই ব্যক্তির এখানে চোখে চলে যাচ্ছে এইরকম। তো যখন একজন ব্যক্তি, এটা আর একটু বললো না এখানে রাখলে ভালো হইতো, তখন একজন ব্যক্তি যখন এগুলো তাকায় তখন দেখো, এটাকে আমি একটু ছোট করে নিই, তাইলে হচ্ছে কি এটা হালকা আমি ভালো দেখাইতে পারবো হয়তো। এবার আবার বলি, দেখো বারবার বলছি, যখন ঘন থেকে হালকাতে আসতেছে তখন অবিলম্ব থেকে দূরে সরে গেছে, তো অবিলম্ব থেকে দূরে সরে যাইলে তাহলে তুমি চিন্তা করো এখানে হচ্ছে এসে আবার আরেকটা স্তরে যখন আপতিত হয়েছে তখন এটা আরেকটু সরে গেছে, এভাবে সরতে সরতে এক সময় গিয়ে দেখো সংকট কোণের চেয়ে বেশি কোণে যখন আপতিত হয়, মানে যখন আপতন কোণটা, এই যে কোণটা যখন এখানে ধরো এই জায়গায় এখানে আস্তে আস্তে এই কোণটা যখন সংকট কোণের চেয়ে কি হয়ে গেছে বেশি হয়ে গেছে,
তখন খেয়াল করো এই আপতন কোণটা সংকট কোণের চেয়ে বেশি হয়ে যাওয়ার কারণে এখন আর আলো এদিকে ঢুকবে না, এদিকে না ঢুকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে ওই ব্যক্তির চোখে চলে। এই ব্যক্তি মনে হবে যেন আলোটা এই দিক থেকে কোথাও পিছন থেকে যাচ্ছে, তাহলে এখান থেকে ও দেখো এদিকে দেখবে যে এখান থেকে যাচ্ছে। আমারটা খুব ভালো হয়নি চিত্র, বাট ঘটনাটা এটাই। বারবার আলো কি হয়ে যাবে, অবিলম্ব থেকে সরে যাবে, সরে যায় যে একটা সময় গিয়ে হচ্ছে হলো কি আপতন কোণটা এই যে মানে এই প্রত্যেকটা লেয়ারে যখন এই যে অবিলম্বের সাথে উৎপন্ন কোণ আপতন কোণ, এখানে আপতন কোণ এটা হচ্ছে হলো কি কোণ বলতো, প্রতিসরণ কোণ। তাহলে আবার এই স্তর থেকে যখন এই স্তরে প্রতিসরণ করছে তখন এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ। এখানে এসে আলোটা এই যে এখানে যখন আপতিত হচ্ছে এটা অবিলম্ব টানলে এই লেয়ারে যখন ঢোকার চেষ্টা করতেছে, তখন এটা আপতন কোণ। কিন্তু এই আপতন কোণটা যদি হচ্ছে এই দুইটা মাধ্যমের কি দেখো এই যে এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের সংকট কোণের চেয়ে বড় হয়, এই যে মাঝখানের মিডিয়ামটার সংকট কোণের চেয়ে বড় হয় এই আপতন কোণটা, তখন আলো এই প্রতিফলিত না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এদিকে চলে যাচ্ছে। তাইলে এখান থেকে হচ্ছে এই যে আমাদের দেখো এখান থেকে এই গাছটা উল্টা একটা তখন সে এখানে একটা বিম্ব দেখতে পায় এখানে। তাহলে এই যে এই গাছটার একটা বিম্ব এখানে দেখতে পাচ্ছে, মানে এখান থেকে এই ব্যক্তির কাছে মনে হবে আলোটা আসতেছে কিন্তু এখান থেকে, কিন্তু এই ব্যক্তির কাছে মনে হবে যে আলোটা আসতেছে এখান থেকে। তাইলে এই যে উল্টা একটা চিত্র দেখতে পাচ্ছি, সাধারণত উল্টা বিম্ব কোথায় তৈরি হয়? আমরা যখন পুকুর পাড়ে একটা গাছ দেখি, পুকুরের ভিতরের দিকে তাকাইলে পানির মধ্যে দেখি যে উল্টো বিম্ব, তাই না? তো এই ব্যক্তি যখন এরকম একটা উল্টো বিম্ব দেখতে পাচ্ছে তখন এই ব্যক্তির কাছে মনে হবে যে এখানে কি আছে, একটা জলাশয় আছে, পানি আছে। মরুভূমির মধ্যে পানির তৃষ্ণা বা হচ্ছে পানি পাওয়াটা খুব জরুরি অনেক সময়। এখন হচ্ছে যুগ মডার্ন হয়ে গেছে, এখন হয়তো হচ্ছে কি মানুষ পানির ব্যবস্থা করেই তারপর মরুভূমিতে যাচ্ছে, বা হচ্ছে হলো তোমার হচ্ছে কি মরুভূমিতে এখন সৌদি আরবে হচ্ছে দেখতেছো তোমরা হচ্ছে গাছ জন্মাচ্ছে, কিন্তু একটা সময় হচ্ছে এগুলো খুব রেয়ার ছিল, যার কারণে ছিল ওই টাইমে পানিও কম ছিল, তখন মানুষ হচ্ছে কি এরকম মরিচিকার পিছনে গিয়ে ধোকা খাইতো। এই জন্য আমরা বলি না জীবন একটা হচ্ছে মরিচিকা, বা হচ্ছে ওইটার এই যে এই স্বপ্ন দেখতেছো এটা একটা মরিচিকার স্বপ্ন দেখা, ঠিক আছে? এটা মরিচিকা, এটা হচ্ছে কি আসলে বাস্তব কিছু না। তো মরিচিকা মানে হচ্ছে ওই যে মরুভূমিতে এই মরিচিকাটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি তোমার কাছে কিছু একটা মনে হচ্ছে আছে কিন্তু প্রকৃতপক্ষে কি সেটা নেই। আর এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এটা ঘটে, ঠিক আছে? তাইলে আমরা এরপরে হচ্ছে কি আছে আমাদের দেখি স্লাইডে, এবার ম্যাথগুলোতে আমরা চলে যেতে পারি। ক্রান্তিকোণ কোথায়? এই যে কাচ ও হীরকের প্রতিসরণাঙ্ক যথাক্রমে দেখো, কাচ ও হীরকের প্রতিসরণাঙ্ক যথাক্রমে এত এত। কাচ ও হীরকের মধ্যে সংকট কোণ নির্ণয় করো। কাচ ও হীরকের মধ্যে সংকট কোণ, দুইজনের মধ্যে প্রতিসরণাঙ্ক কার কাছে, এটা হচ্ছে এই যে প্রতিসরণাঙ্কগুলো দেওয়া আছে এগুলো পরম প্রতিসরণাঙ্ক ওয়াটারের, সরি এটা কাচ মানে গ্লাসের, আর হীরক মানে হচ্ছে ডায়মন্ড, তাই না? তাহলে এটা হচ্ছে ইটা ডায়মন্ড। আচ্ছা, তো এই দুইজনের মধ্যে কে ঘন? ঘন হচ্ছে কি খেয়াল করো তোমরা, ঘন হচ্ছে কে এখানে ঘন, এটা নাকি এটা? অবশ্যই এটা ডায়মন্ড ঘন। তাহলে এই ইয়াটা হয় কার কার বলো তো? আমাদের একটা তোমরা কথা বুঝিও স্যাররা, যে হলো সংকট কোণ হয় হচ্ছে কার সাপেক্ষে, ঘনর সাপেক্ষে হালকার নাকি হালকার সাপেক্ষে ঘনয়? হালকার সাপেক্ষে ঘনয়। তাইলে সংকট কোণ হবে হচ্ছে খেয়াল করো, সংকট কোণটা হবে হচ্ছে বের করতে হবে যে sin θ c ইকুয়াল টু হবে হচ্ছে sin θ c ইকুয়াল টু হবে এই আমরা জানি হচ্ছে সংকট কোণটা হয় হালকার সাপেক্ষে ঘনয়, তাহলে 1 এই যে এটা হচ্ছে কি হালকার সাপেক্ষে, এখানে হালকাকে গ্লাসের সাপেক্ষে কার ডায়মন্ডের প্রতিসরণাঙ্ক লাগবে, কার এই যে এখান থেকে θ c বের করতে হবে। আবারও বলি, সংকট কোণটা হচ্ছে কার? কাচের সাপেক্ষে ডায়মন্ডের, মানে অবশ্যই তো নাকি হীরা না? তাহলে কাচের সাপেক্ষে হীরার সংকট কোণ হবে 1 দেখো কাচের সাপেক্ষে হচ্ছে ডায়মন্ডের প্রতিসরণাঙ্ক, মানে হালকার সাপেক্ষে ঘনের প্রতি 1 হালকার সাপেক্ষে ঘনের প্রতিসরণাঙ্ক। তাহলে এবার এইটা আমাদেরকে বের করে আনতে হবে যে হচ্ছে গ্লাসের সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু, প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যার সাপেক্ষে তার পরম প্রতিসরণাঙ্ক নিচে, আর যার প্রতিসরণাঙ্ক বের করব তার পরম প্রতিসরণাঙ্কটা উপরে। তাহলে এখান থেকে দেখো তো এটা কত হবে, ডায়মন্ডের 2.5 আর এটা হচ্ছে কত 1.5, বড় ঠিক কিনা? তো এটা যদি হয় দেখো আমাদের হালকার সাপেক্ষে ঘনের প্রতিসরণাঙ্ক এটা কত আসে, এটা একটু দেখো তো তোমরা, আসবে কত আসবে 2.5 ভাগ হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.67, কত 1.67। তাহলে 1. দেখো হালকার সাপেক্ষে ঘনের, কাচের সাপেক্ষে হচ্ছে গ্লাস এই ডায়মন্ডের সংকট কোণ হচ্ছে 1.6, সরি প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.67।
তাইলে বা সংকট কোণটা আমরা sin থিটা c ইকুয়াল টু হচ্ছে হলো 1/1.67, তাহলে বা থিটা c ইকুয়াল টু sin ইনভার্স 1/1.67, তাইলে দেখো তো sin ইনভার্স 1/1.67 আমি দেখতে পাচ্ছি এটা 36.784 ডিগ্রি। তার মানে এই সংকট কোণটা তো হয়েছিল কার, ডায়মন্ডের, কিন্তু কার সাপেক্ষে বলো তো, কাচের সাপেক্ষে। তার মানে ডায়মন্ড থেকে যদি আলো এত ডিগ্রি কোণে আপতিত হয় কোন দিকে বলো তো, কাচের দিকে, তাহলে প্রতিসরিত রশ্মি কোন দিকে বলো তো, বিভেদ তল ঘেঁষে যাবে। তাহলে হচ্ছিল কাচের সাপেক্ষে ডায়মন্ডের সংকট কোণটা হচ্ছে এত। তার মানে ডায়মন্ড থেকে কাচে হচ্ছে হলো কি, আলো এত ডিগ্রি কোণে হচ্ছে হলো প্রতিসরিত হলে তখন প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে। এভাবে তুমি করে ফেলতে পারো এটা 36.78। ওকে, এরপরে আসো, বরফে আলোর গতিবেগ দেওয়া আছে, বরফের প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে বলছে আমাদেরকে। বরফের মাধ্যম থেকে বরফ মাধ্যম থেকে এই বায়ু মাধ্যমে যেতে হলে আলোর সংকট কোণ কত হবে? আচ্ছা, এটা কি কোনো কিছু ডাটা দেওয়া শর্ট আছে নাকি? আচ্ছা, বরফে আলোর গতি এত, বরফের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। তো বরফের প্রতিসরণাঙ্ক বলতে বরফের পরম প্রতিসরণাঙ্ক জানতে চাইছে। তাহলে বরফের পরম প্রতিসরণাঙ্ক, বরফ মানে হচ্ছে হলো কি, আইস, তাই না? তাহলে এখানে আইস যদি এটা বের করতে চাই, এটা আইস, এটা হবে হচ্ছে হলো শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই হচ্ছে হলো আইসে আলোর বেগ, তাই না? তাহলে এটা আমার বের করতে হবে। তাহলে আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁻⁸ কত 8, আইসে আলোর বেগ দেওয়া আছে 2.3 × 10⁻⁸। তাইলে হচ্ছে দেখো তো কত আসে, 3/2.3, এটা হচ্ছে 1.3 × 10⁸, সরি ভুল করলাম কেন, 1.3 আসবে, 1.3, তাহলে 1.304 আসে অ্যাকচুয়ালি। তাহলে দেখো আইসের পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে এটা বাইর করতে বলছে। এবার বলছে বরফ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যেতে হলে আলোর সংকট কোণ কত। আগে দেখি আসলে বরফ তো ঘন বায়ুর তুলনায়, তাই না? অবশ্যই বরফ 1.3, বায়ু ধরা হয় 1, তাহলে অবশ্যই বরফের সংকট কোণ পাবো বায়ুর সাপেক্ষে। তাহলে এটা কিভাবে বের করা সম্ভব বলো তোমরা? বরফ থেকে বায়ু মাধ্যমে যেতে সংকট কোণ, তাইলে হচ্ছে হলো বায়ুর সাপেক্ষে দেখো sin থিটা c ইকুয়াল টু হচ্ছে হলো 1/η, কার ইটা, বরফের, কার সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে। এটাই হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমে। তো বায়ু মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে বরফের প্রতিসরণাঙ্ক, তার মানে হচ্ছে হলো কি আইস, এটা এই। তাহলে 1/θ, সুতরাং থিটা c ইকুয়াল টু কত, sin ইনভার্স 1/η আইস। তাহলে এখান থেকে তুমি চিন্তা করো sin ইনভার্স 1/1.3, ঠিক আছে? এখান থেকে এই যে ইনভার্স হবে, এখান থেকে ক্যালকুলেটর sin ইনভার্স কিভাবে বানাই, ক্যালকুলেটর শিফট দিয়ে sin দিলাম, তারপরে 1/1.3, তাহলে এটা হচ্ছে হলো কত, 50.28 ডিগ্রি, কত 50.28 ডিগ্রি। তার মানে 50.28 ডিগ্রি কোণে যখন বরফ থেকে বায়ুতে আলো প্রতিসরিত মানে আপতিত, মানে বরফ থেকে যখন বায়ুতে যাওয়ার জন্য প্রতিসরণের জন্য আপতন কোণটা যদি হচ্ছে হলো 50.28 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে হলো প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে হলো কি কথা। এরপর আসো আমাদের একটি অপটিক্যাল ফাইবারের কোর এবং ক্লাডের প্রতিসরণাঙ্ক যথাক্রমে, কোরের কিন্তু প্রতিসরণাঙ্ক বেশি হওয়ার কথা, এই যে কোরের, ক্লাডের হচ্ছে হলো 1.45 চট্টম্বর 24 আসছে, এটা কোথায়, চট্টম্বর 24। ক্লাড থেকে কোরে 60 ডিগ্রি কোণে আপতিত রশ্মির প্রতিসরণ কোণ বের করো। এবার আসো ক্লাড থেকে কোর, মানে তার মানে বাইরে থেকে ভিতরে ঢুকতেছে। তাহলে এটা হচ্ছে ধরো যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে ক্লাড ধরি, খেয়াল করো, এটা ক্লাড, এটা যদি কোর ধরি, তাহলে এদিকে যদি আপতিত হয়, কথা বলছে আপতিত হয় এদিকে, তাহলে আপতিত হচ্ছে কত কোণে, 60 ডিগ্রি কোণে, কত 60 ডিগ্রি কোণে, তার মানে আই হচ্ছে 60 ডিগ্রি। তো ক্লাড আমরা জানি হালকা, এই দেখো ক্লাড হয় হালকা, কোর হচ্ছে কি ঘন, তাহলে এটা এইভাবে যাওয়ার কথা ছিল, এভাবে যাবে না, একটু অবিলম্বের দিকে সরে আসবে। তাহলে আমাদেরকে এটা বের করতে হবে, আর প্রতিসরণ কোণ বের করতে হবে। তাহলে আমরা জানি আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন অনুপাত
প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাইলে প্রথম মাধ্যম মানে কি? ক্লাডের সাপেক্ষে কার? কোরের প্রতিসরণাঙ্ক। এই তাইলে সাইন আই আমাদেরকে বের করতে হবে আর, তাহলে বা সাইন আই, সাইন কত 60 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে হলো কি সাইন আর, এখান থেকে আমাদেরকে আর বের করতে হবে। এবার আসো ক্লাডের সাপেক্ষে কোর হইলে ইটা ক্লাড আর এখানে হবে কি ইটা কোর, তাই তো? যার সাপেক্ষে তারটা নিচে পরম প্রতিসরণাঙ্কে যাওয়াই আছে। তাহলে এটা আমাদের দেখো তো ক্লাড হচ্ছে হলো কত 1.45, নিচে হচ্ছে হলো কত 1.75 উপরে। তাহলে আমরা বা এখান থেকে করে ফেলি একবারে, এটা 1.75 ভাগ হচ্ছে হলো 1.45, এটা যদি হয় কত আসে 1.206। তাইলে sin 60 এর মান হচ্ছে √3/2, তাই তো? √3/2। তাইলে এটা আসবে হচ্ছে হলো sin 60 ভাগ হচ্ছে হলো, আমি দেখতে পাচ্ছি এখানে sin r ইকুয়াল টু আসতেছে হচ্ছে হলো 0.7175। তাহলে সুতরাং r ইকুয়াল টু sin ইনভার্স এটা। দেখি ক্যালকুলেটর যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়, তোমরা আসলে একটু দেখিও তো ক্যালকুলেশন ভুল হয়েছে নাকি আবার। আমার এটা 45 কত আসছে 45.85 ডিগ্রি। তার মানে আছে যখন ক্লাড থেকে কোরে 60 ডিগ্রি কোণে আলো আপতিত হবে তখন হচ্ছে 45 ডিগ্রি মানে প্রতিসরণের পর এই উলম্বের সাথে বলো বা হচ্ছে আমাদের যে অবিলম্ব বলো, অবিলম্বের সাথে 45.85 ডিগ্রি কোণে কি প্রতিসরিত হবে, এটাই প্রতিসরণ কোণ। এরপরে দেখি আরো কিছু আছে নাকি? আছে। সর্বনিম্ন কত কোণে আপতিত হলে আলোক তরঙ্গটি অপটিক্যাল ফাইবারটির মধ্য দিয়ে সঞ্চালিত হবে? অপটিক্যাল নির্ণয় করো যোগাযোগ ব্যবস্থায়। আচ্ছা, এখানে আলোটা কিন্তু হচ্ছিল কোত্থেকে? ক্লাড থেকে করে হচ্ছিল কি এই যে ক নম্বরে ক্লাড থেকে কোণ না। এবার ক্লাড থেকে করে ঢোকার পর কথা বুঝিও, একবার ঢুকে যাওয়ার পর এখানে হচ্ছে কি বারবার আমার কি হইতে হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে হবে। কি হইতে হবে বলো তো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে হবে। তাহলে আমাদের এখানে এই আমরা জানি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, একবার আবারও বলছি, এখানে কিন্তু আমাদের দেখো সর্বনিম্ন কত কোণে আপতিত আলোক তরঙ্গ অপটিক্যাল ফাইবারটির মধ্য দিয়ে সঞ্চালিত হবে, ঠিক আছে? তো আমাদের এখানে হচ্ছে সংকট কোণটা বের করতে হবে। কি করতে হবে বলো তো? সংকট কোণ। তো আমরা জানি sin θ, দেখো বারবার বলছি, বারবার হচ্ছে কি যে অপটিক্যাল ফাইবারটির মধ্যে দিয়ে সঞ্চালিত করার জন্য তাহলে আপতন কোণটা কি সংকট কোণের চেয়ে বেশি হতে হবে। তো sin θ ইকুয়াল টু হবে কি বলো তো? sin θ ইকুয়াল টু 1 বাই এই যে ইটা হালকার সাপেক্ষে ঘন এর, কার? হালকার সাপেক্ষে ঘন। তাহলে হালকা এখানে হালকা কে হয়? হালকা হচ্ছে হলো কি এই ক্লেড হয়, আর ঘন কে হয়? কোর হয়। তাইলে sin θ ইকুয়াল টু আমাদের এখানে এই সুতরাং θ ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স হচ্ছে হলো কি হবে এই যে 1 বাই এটা ক্লেড এটা কোর, এটা মানে ক্লেডের সাপেক্ষে কোরেরটা। এখন ক্লেডের সাপেক্ষে তো কোরেরটা আগে আমাকে বের করে আনতে হবে। এটা দেখো ক্লেড কোর, তো এটা যার সাপেক্ষে তাহলে ইটা ক্লেড হবে এখানে, ইটা কোর হবে উপরে। তাহলে ইটা ক্লেড, খেয়াল করো ইটা ক্লেড কত এখানে 1.45, তাহলে এটা হচ্ছে 1.45 আর এটা হবে কত? কোর হচ্ছে 1.75, তাহলে এটা হচ্ছে 1.2 খুব সম্ভবত 1.75 ভাগ হচ্ছে 1.45, তাহলে এটা হচ্ছে 1. কত 2 কত 1.206। তো এটাকে আমরা যদি এখানে বসাই দেই তাহলে সুতরাং sin ইনভার্স 1 বাই 1.206, দেখো তাহলে sin ইনভার্স 1 ভাগ 1.206। আমি দেখতে পাচ্ছি আমার কি কোথাও ভুল হচ্ছে? ও আমি বিয়োগ দিচ্ছি, ভাগ হবে এটা sin ইনভার্স 1 ভাগ 1.206, এটা হচ্ছিল 56.015 ডিগ্রি। তার মানে আপতন কোণটা যদি হচ্ছিল এটা তো সংকট কোণ, এই সংকট কোণ বা তার চেয়ে বেশি বলছে কি সর্বনিম্ন কত কোণে আপতিত, তার মানে আপতন কোণ সর্বনিম্ন কত হইতে হবে বলতো 56.015 ডিগ্রি। এটা যদি হয় তাইলে হচ্ছে হলো কি এখানে কি হবে? আলোটা হচ্ছে হলো অপটিক্যাল ফাইবারটার মধ্যে দিয়ে সঞ্চালিত হবে।
ঠিক আছে, বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে আর কি। আর যোগাযোগ ব্যবস্থার জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে হলো এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এটা শত শত কিলোমিটার দূরে প্রেরণ করা যায়, ঠিক আছে, খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে। এই জন্য হচ্ছে এটা কি যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত জনপ্রিয়। এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তোমরা গাইড টেস্ট পেপারগুলো একটু খুললে এটার ব্যাখ্যাটা আরেকবার পড়ে নেবে, তাহলে আশা করি পারবে ইনশাআল্লাহ। কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.52, কুমিল্লা বোর্ডে আসছে এটা, কুমিল্লা বোর্ড 24। দেখো স্যাররা এই চিত্র একে বিওএন বের করতে বলছে, তাহলে বিওএন মানে এই যেটা ও, দেখো এটা 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আইটা কত হবে তোমরা 60 ডিগ্রি এখানে, কারণ পুরোটা 90 ডিগ্রি, আপতন কোণ তো উলম্বের সাথে, এই প্রতিসরণ কোণটা বের করতে বলছে। এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা কাচ মাধ্যম, এটা কোন মাধ্যম? বায়ু, এখানে একটা কাচ, তাহলে এটা কাচ মাধ্যম, এটা কি কাচ। তো আমাদের এখানে বলছে হচ্ছে হলো অ্যাঙ্গেল প্রতিসরণ, এই যে কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক মানে এয়ার এর সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু এয়ার থেকে সাইন আই ডিভাইড বাই কি সাইন আর, ঠিক আছে না। আপতন মাধ্যমের আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন, তাহলে আপতন মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাহলে এখানে এটাই দেওয়া আছে, কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে মানে 1.52 এটা ডিরেক্ট দেওয়া আছে সাইন আই, তাহলে সাইন কত 60 ডিগ্রি, এখান থেকে সাইন আর, তাহলে দেখো তো এটা কত আসবে তোমরা, সাইন 60 তো ভাগ হচ্ছিল 1.52, এরপরে সাইন আর ইকুয়াল টু কত আসলে এটা 0.56975, তাহলে সুতরাং আর ইকুয়াল টু মানে এই যে বিওএন যেটা আছে সেটা সাইন ইনভার্স করে বের করতে হবে। সাইন ইনভার্স হচ্ছে হলো 0.5697, এটা হচ্ছে হলো 34.73 ডিগ্রি, তার মানে হচ্ছে অ্যাঙ্গেল বিওএন অর্থাৎ প্রতিসরণ কোণের মান এটা, এই যে অ্যাঙ্গেল বিওএন, এই যে বিওএন এটা এটা সোজা না, বড় সোজা, এটা তো কঠিন কিছু ছিল না স্যার, খালি প্রতিসরণ কোণটা বাইর করতে বলছে। বায়ু মাধ্যমের সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডাইরেক্ট দেওয়াই আছে, তাইলে বায়ু মাধ্যমের আপতন কোণের সাইন আর এটা হচ্ছে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হবে এটার সাপেক্ষে এটার প্রতিসরণাঙ্কের সমান, তো অলরেডি এটাই দেওয়া আছে। এবার আসা বলছে চিত্র 2 এ কাচ ফলকটি অধিকতর চকচকে দেখার জন্য কি ধরনের আলোকের শর্তে উপনীত হতে হবে। ভাই সোজা কথা হচ্ছে হলো এটা বায়ু মাধ্যম হালকা, আর এটা হচ্ছে হলো কাচ ঘন মাধ্যম, তাহলে হালকা থেকে ঘনতে যাচ্ছে আলো, যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে তাইলে আলোটা এই কাজটাকে আমার চকচকে মনে হবে। তো এই আপতন কোণটা কি হইতে হবে, সংকট কোণের চেয়ে বেশি হইতে হবে, এটাই তো, তাহলে আপতন কোণ কি হইতে হবে, সংকট কোণের চেয়ে বেশি। জাস্ট আমরা এখানকার সংকট কোণটা বের করব, তাহলে সাইন ঘ নম্বর আমি করছি, সাইন থিটা সি ইকুয়াল টু কি 1 বাই হালকার সাপেক্ষে ঘনর, হালকা হচ্ছে বায়ুর সাপেক্ষে কাচের, তাহলে আসলে হচ্ছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্কটা বসাতে হবে এখানে নিচে, তাইলে বা সাইন থিটা সি, এমনিতেই তো বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক ডাইরেক্ট দেওয়াই তো আছে 1 বাই 1.52, তাহলে সুতরাং থিটা সি ইকুয়াল টু কত হবে, সাইন ইনভার্স 1 বাই 1.52। দেখো তো সংকট কোণটা কত আসে, সাইন ইনভার্স 1 ভাগ 1.52, এটা হচ্ছে হলো 41.14 ডিগ্রি। এই যে এখানে হচ্ছে হলো বায়ু মাধ্যমের সাপেক্ষে কাচ মাধ্যমের এই সংকট কোণটা হলো হচ্ছে হলো 41.14 ডিগ্রি, তাহলে এখানে এই আপতন কোণটা যদি হচ্ছে হলো 41.14 ডিগ্রির চেয়ে বেশি হয়, তাহলে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, তখন এই কাজটাকে কি চকচকে মনে হবে, আমাদের এই কাজটাকে কি চকচকে মনে হবে। চকচকে কেন মনে হবে, বারবার এখান থেকে আলো এদিকে এসে পড়বে, তাহলে মনে হবে যেন হচ্ছিল কি এটা আসলে চকচক করতেছে, সোজা একদম সোজা ছিল এটাই। দেখো এরপরে আসা ছিল বায়ু মাধ্যমে, দেখো বায়ুর মাধ্যমে আলোর বেগ এত, বায়ু মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে এয়ারের সাপেক্ষে, এই যে বায়ু মাধ্যমের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণাঙ্ক, এন দিয়ে প্রতিসরণাঙ্ক বুঝাইছে, পানিতে আলোর বেগ বের করো, তাহলে এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু হচ্ছে যার সাপেক্ষে তার আলোর বেগ উপরে আর যার প্রতিসরণাঙ্ক তার আলোর বেগ নিচে, তাহলে এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.33, এয়ারে আলোর বেগ দেওয়া আছে 2.3, কিন্তু এটা তো সাধারণত 3 × 10⁻, এইটা হওয়ার কথা না, শূন্য মাধ্যমে যেটা ওইটাই তো 2.3 দিচ্ছে। আচ্ছা যা দিচ্ছে তা দিয়ে আমরা করবো, আমরা যদি আমাদের টাইপার যদি ভুল করে না থাকে তাহলে এটাই ঠিক আছে, তো এটা দিয়ে করবা, এটা সি 8,
তাহলে সুতরাং CW মানে ওয়াটারের আলোর বেগ 2.3 ইন্টু 10⁸ ডিভাইড বাই 1.33। তাহলে দেখো তো 2.3 ভাগ হচ্ছে হলো 1.33, এটা হচ্ছে হলো 1.729 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে পানিতে আলোর বেগ হচ্ছে হলো, ওয়াটারে আলোর বেগ হচ্ছে হলো এটা, ঠিক আছে? এটা সোজা ছিল। এখানে কিছু জিনিস দেওয়া আছে, এখানে একটা মাছ ছিল, এই জায়গায় মাছটা আঁকতে ভুলে গেছে আমাদের টাইমে, এখানে একটা মাছ ছিল, কিন্তু এখানে মাছটাকে ওখান থেকে এখানে দাঁড়ানো একজন ব্যক্তি এই মাছটাকে এখানে দেখতেছে, এখানে দেখতেছে, এই জায়গায় মাছটা এখানে দেখতেছে, এই জায়গায় দেখতেছে। তো আমাকে আমার এই প্রশ্ন মনে যতটুকু আমার মনে আছে জানতে চাচ্ছে কতটুকু উপরে দেখবে, মাছের প্রকৃত অবস্থান থেকে কতটুকু উপরে মাছটাকে দেখা যাবে। এখান থেকে একজন ব্যক্তি যখন তাকাবে তখন মাছটা এখানে না দেখে এখানে দেখবে, একটু উপরে দেখবে, কতটুকু উপরে দেখবে এটাই জানতে চাইছি। দেখি মাছটির প্রকৃত অবস্থান থেকে কত উপরে দেখা যাবে এটাই। তাহলে আমাদের এটাকে আমরা কয়েকভাবে করতে পারি, আমরা এই পৃষ্ঠার মধ্যেই করব, তাইলে হচ্ছিল আমাদের কি সুবিধা হবে। এটা তুলে ফেলছো আশা করি। এখানে আমরা একটু করার চেষ্টা করি। দেখো এখানে আসলে এই যে ঘটনাগুলা এখানে আছে, এটা আপতন কোণ কত, এটা হচ্ছে আই। তাহলে এখানে আমরা এই প্রতিসরণ কোণটা আটটা বের করতে পারবো না, বায়ু মাধ্যম এটা পানি, তো আমরা জানি বায়ুর সাপেক্ষে পানির এই যে প্রতিসরণাঙ্ক এটা। তাহলে এখানে দেখো বায়ুর সাপেক্ষে পানির যদি প্রতিসরণাঙ্ক আমি জানি, তাইলে বলতো সাইন আই বায়ু, যেহেতু পানি, দেখো ও আলো থেকে আপতিত হচ্ছে, এই ভালো কথা ভালো কথা, এটা তো প্রতিসরণ কোণ এখানে, ঠিক আছে? এটা কিন্তু একটু কাহিনী আছে। তাহলে তোমার হচ্ছে এটা কার, এখানে হচ্ছে একটু চিন্তা করতে হবে স্যাররা, আমাদের এখানে হচ্ছে আপতন কোণটা হচ্ছে সাইন আর, দেখো সাইন আর ডিভাইড বাই হচ্ছে কি সাইন আই, কি সাইন আই, কারণ এটা হচ্ছে আপতন কোণ, এটা প্রতিসরণ। আমি আগেরটা যেভাবে করতেছিলাম ওইভাবে হতো, প্যাচগোজ দরকার নেই, সাইন আর ডিভাইড বাই সাইন আই। তাহলে আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন, তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে এটা হচ্ছে ওয়াটার, তাহলে ওয়াটারের সাপেক্ষে বায়ু প্রতিসরণাঙ্ক এটা। তো আমরা জানি পরের লাইনে যদি আমরা আসি সাইন আর, এটা তো আমি জানি না এখনো, সাইন আই এন্ড সাইন 60 ডিগ্রি, এটা হচ্ছে কি হবে ওয়াটারের সাপেক্ষে এয়ার একটা হবে কি বলতো, এয়ারের সাপেক্ষে ওয়াটারটার বিপরীত রাশি না, মনে আছে তো? আজকে পড়ছি কিন্তু ওয়াটারের সাপেক্ষে এয়ারেরটা আমার দরকার, কিন্তু প্রশ্ন দেওয়া আছে কি এয়ারের সাপেক্ষে ওয়াটারের। তাহলে এয়ারের সাপেক্ষে ওয়াটারটা, তাহলে ওয়াটারের সাপেক্ষে এয়ারের হবে কি 1 এটা না, ঠিক আছে? তাহলে এটার জায়গায় আমি এখন কি করে ফেলবো বলতো, এটা হচ্ছে কি সাইন আর, এটা এই পাশে গেলে গুণ হয়ে যাবে, সাইন আর এই পাশে হচ্ছে এটা কত 1.33 ইনটু সাইন 60 ডিগ্রি। এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করে আর বের করে নিব আমরা। স্যার আর বের করে কাজ কি আছে? অনেকগুলো কাজ আছে। তবে একটা কথা অনেকে বলবে স্যার এই মাছটা কি একদম তলায় আছে, উপর থেকে একটা দূরত্ব 5 সেন্টিমিটার দিয়ে দিছে, কিন্তু মাছটা তলায় আছে কিনা এটা ডাইরেক্ট বলা নাই, তো এখন তলায় ধরতেও পারতেছি না, ধরলেও রিস্ক, ঠিক আছে? তারপর আমরা এবার বের করে করবো। দেখো আবার এদিক দিয়ে একটা 4 সেন্টিমিটার একটা দূরত্ব দেওয়া আছে, এটা এভাবে করতে পারি আমরা। দেখো এটা সাইন 16 ইন্টু হচ্ছে 1.33, এটা হচ্ছে কি উল্টা পাল্টা চলে আসতেছে কেন, কোথাও কি ভুল করলাম? সাইন থিটার মান 1 এর চেয়ে বেশি চলে আসে, ও এই যে আরে ভুলটা এনে হয়েছে, এটা তো 1, আমি বলি কি রে উল্টা পাল্টা আনসার চলে আসে কেন, এটা হচ্ছে 1 বাই এই যে 1.33, আর এটাই পাশে আসলে সাইন 60 ডিগ্রি। এখন ঠিক আছে, ও মাগো আমি তার একটু লিখেছিলাম, ধরো আমি 1 বাই এটা না বসাই, এখানে হচ্ছে কি 1 বাই জায়গায় হচ্ছে ডাইরেক্ট 1.33 বসাই দিয়েছি, সাইন আর এটা কত 1 ভাগ 1.33 ইনটু হচ্ছে সাইন 60, এটা হচ্ছে 0.651 আসছে। তাহলে সুতরাং আর ইকুয়াল টু কত আসে দেখো তো, সাইন ইনভার্স আনসার আমি এটা দেখতে পাচ্ছি 40.63 ডিগ্রি আসছে। কত? তার মানে এই যে আর এর মানটা, এই যে এটা আমাদের, এটা হচ্ছে আমরা ভুল লিখছিলাম, আরে এটা আর কেন লিখছি, এটা তো আপতন কোণ, এটা আই বের করে রাখতে হইছে, অঙ্ক হইছে, কিন্তু কথা হচ্ছে যেগুলাকে যেটা হচ্ছে কি আমাদের আর লেখার কথা
সেটাকে আমরা আই লিখছি, বাদ বাকি সবই ঠিক আছে, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন ওইটাই লিখছি আমরা, কিন্তু আর না হয় এটা তো কি হওয়ার কথা আই, এটা হচ্ছিল কি আমাদের এখানে এটা আই হওয়ার কথা, আপতন কোণ আই হবে, এটা আর হবে, তাইলে সাইন আই ডিভাইড বাই সাইন আর, ঠিক আছে। তাইলে আমাদের আর দেওয়া আছে প্রশ্নে, আর এর মান সাইন আই আমরা বের করব এখান থেকে সাইন আই, বাট সাইন আই মানে আমাদেরকে সাইন আইটা বের করতে হবে, ওই যে এই কি এটা আপতন কোণটা। আচ্ছা এটা যদি হচ্ছে 40.63 ডিগ্রি হয় বলো, এটা আমরা পাবো না এখন, এটা এই কোণটা, এটাকে আমি যদি এখন কি দিব বলো, থিটা 1 দেই, কত পুরোটাকে থিটা 1, তাইলে এখান থেকে একটা লম্ব টানলে বলো তো এটা একটা, এই যে আমার হলুদ বক্স করা, এটা একটা কি সমকোণী ত্রিভুজ পাবো না, তাহলে এখানে আগে এই সুতরাং এই যে এখান থেকে ধরো এটা কি দিব আমি নাম, এটা এ দেই, এটা ধরো বি দেই, এটা সি দেই, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলো আগে আমি থিটা 1টাই, যে থিটা 1 এটা পুরোটা বের করে নিই, তাহলে সুতরাং থিটা 1 চিত্রের মধ্যে ডিনোট করে নিব, সুতরাং থিটা 1 ইকুয়াল টু পুরোটা তো 90 ডিগ্রি, 90 থেকে থিটা i1 বাদ দেওয়া যায়, তাইলে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে হলো 40.63। আবারও বলি, আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন, আপাতন মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তার মানে হচ্ছে এটা হচ্ছে পানির সাপেক্ষে বায়ু, পানির সাপেক্ষে বায়ু, কিন্তু আমাদের এখানে পানির সাপেক্ষে বায়ুর দেওয়া নাই, দেওয়া আছে বায়ুর সাপেক্ষে পানি, তো আমরা এটাকে জাস্ট আমরা জানি পানির সাপেক্ষে বায়ুটা হবে 1 বাই বায়ুর সাপেক্ষে পানি, তো এই যে 1 বাই বায়ুর সাপেক্ষে পানি উল্টা লিখছি, তো এরপরে হচ্ছে করছি কি জাস্ট এই যে এটার জায়গায় 1.33 এই ভ্যালুটা ইনপুট করছি, দেন এখান থেকে হচ্ছে কি এই আপতন কোণটা বের করছি, কারণ আমাদের এখানে প্রতিসরণ কোণ দেওয়া আছে। তাহলে এটা কত হয় বলো তো, 59 দশমিক সামথিং হবে, 49 দশমিক কত 37 ডিগ্রি, 49.37 ডিগ্রি। তাহলে এটা যদি 49, এখন দেখো তো স্যার মাছটা এখানে আছে এই জায়গায়, একদম মাছ এখানে আছে, মাছ থেকে কিন্তু আলো আসতেছে আমাদের চোখের দিকে, তাইলে কিন্তু আমি এখন এই দেখো তো এই যেটা, এটা যদি থিটা হয়, এটা হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাইলে এ বি সি সমকোণী ত্রিভুজে বলো তো, সমকোণী ত্রিভুজে লতিভুতি লঘু লম্ব বাই ভূমি, তাহলে টেন থিটা 1 লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত বিসি, লম্ব বাই ভূমি কত এসি, তাইলে বা এটা হচ্ছে 10 কত 49.37 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছিল এসি কত, এসি দেওয়া আছে 4 সেন্টিমিটার আর বিসি, তাহলে এখান থেকে কি এই যে উপর থেকে একদম গভীরতা বিসিটা, মাছের গভীরতাটা পেয়ে যাবো না, তাহলে বিসি, এখান থেকে আমরা মাছের গভীরতাটা 5 সেন্টিমিটার না ধরে মাছের গভীরতাটা বের করে নিচ্ছি, তাইলে এটা হচ্ছে হলো কি 10 49.37 ইনটু হচ্ছে হলো 4, এটা আমি দেখতে পাচ্ছি 4.66 সেন্টিমিটার আসছে, 4.6619, তাহলে 662, এটা 2 দিতে পারি 1 সেন্টিমিটার, তার মানে মাছটাও পানির উপরিতল থেকে এতটুকু গভীরে আছে। এবার আসো আরেকটা জিনিস আমি এখান থেকে, এবার আমরা স্যার এই যে এটা ডটেড লাইন, তো এটা 60 হলে এটা কত 30 না, আর এই যে এটাকে পিছনে বর্ধিত করলে এই যে এইটা যদি 30 হয়, সবাই একটু খেয়াল করে স্যাররা, এই ভিতরে এই কোণটা কত হবে 30, এটা হচ্ছে থিটা 2 দিলাম এখানে, তাহলে বলো তো এখানে থিটা 2, আমি এই অংশটুকু মুছে ফেলি, তোমরা তুলে ফেলছো তো, আশা করি তুলে ফেলছো, এই অংশটা তোলা হয়ে গেলে আমরা এইখানেই করি, কারণ এই চিত্রটা আমাদের লাগবে, এই জন্য আমরা এই জায়গায় করতেছি এখন, তাহলে এইটুকুর পরে ওইটুকু, এইটুকুর পরে এখন লাস্টে ফাইনাল এইটুকু, তাহলে সুতরাং থিটা 2 বলো তো কত হবে, থিটা 2 হবে হচ্ছে কত 30 ডিগ্রি, কত 30 ডিগ্রি, তাহলে এখানে এ বি সি দিলাম, তো এটা ডি দিচ্ছি, এই বিন্দুটা ডি, এই যে মাছ এখন যেখানে দেখা যাবে, তাহলে এই যে এখান থেকে চোখ দেখবে এখানে, তাহলে আমার এটা বের করতে হবে কত গভীরে, মানে পানি থেকে কত গভীরে সেটা আমরা দেখবো এখন, থিটা 2 ইয়াতে, তাহলে হচ্ছে এডিসি সমকোণী ত্রিভুজে, দেখো এডিসি সমকোণী এডিসি সমকোণী ত্রিভুজে ঠিক সেম 10 থিটা 2 লম্ব বাই ভূমি, লম্ব কত দেখো তো সিডি, ভূমি কত বলো তো এই যে এসি, তাইলে সুতরাং সিডি ইকুয়াল টু হচ্ছে এটা গুণ হবে 10 30 ডিগ্রি ইনটু হচ্ছে এসি কত 4, তাহলে এটা দেখো তো 10 30 ইনটু 4, এটা হচ্ছে 2.31 সেন্টিমিটার, তাহলে দেখো এই যে সিডি এটা আসছে, এটা তার মানে মাছ এখান থেকে মাছ গভীর হচ্ছে টোটাল মাছের গভীরতা পানি পৃষ্ঠ থেকে 4.662, আর এখান থেকে এই জায়গায় গভীরতা হচ্ছে 2.31, কত বলো তো 2.31, এইটুকু 2.31, তাইলে হচ্ছে
মাছটার প্রকৃত গভীরতা যেখানে যেখানে আছে সেটা থেকে কতটুকু উপরে দেখবে, এরকম না ডিবি না বা বি, তাহলে মাছের কতটুকু উপরে দেখবে সেটা মাছের প্রকৃত অবস্থান থেকে উচ্চতা হবে কতটুকু বলো তো? এই পুরোটা থেকে মানে বিসি থেকে যদি হচ্ছিল কি সিডি বাদ দিই, তার মানে হচ্ছিল 4.662 বিয়োগ হচ্ছিল কত 2.31, তার মানে হচ্ছিল এতটুকু উপরে দেখবে 4.662, এটা হচ্ছে 2.353 সেন্টিমিটার উপরে দেখবে। মাছটা প্রকৃতপক্ষে যেখানে আছে তার চেয়ে এত সেন্টিমিটার কি উপরে দেখবে। প্রথমে আপতন কোণটা বের করে নিছি, আপতন কোণটার সাহায্যে কি করছি, আপতন কোণটা জানলে এই অ্যাঙ্গেলটা জেনে গেছি, তাহলে হচ্ছে এইটা একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করে এখান থেকে করছি কি আমরা হচ্ছে এই যে এই লম্বটা বের করে নিই, তাহলে মাছটা উপরে পৃষ্ঠ থেকে কত গভীরে আছে সেটা পেয়ে গেছি। এরপরে মাছটাকে দেখতে এখান থেকে কিন্তু মাছটা দেখবে ও এখানে, তাহলে কতটুকু উপরে দেখবে, এতটুকু উপরে দেখবে, এটা জানার জন্য আমার এটা লাগবে। আমি করলাম কি এটা 60 হলে এটা কত 30, কারণ এটা পুরোটা 90 ডিগ্রি, তাহলে এই 30 হলে এটার বিপরীত কোণ হিসেবে এটাও কত θ2, এটা 30, তাহলে এই যে এইটুকু এই যে এটা নিচ্ছে এখন, এটা নিয়ে আমরা এই ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ থেকে এই যে ভূমি এবং লম্ব ব্যবহার করে এই লম্ব সিডিটাকে বের করে নিচ্ছি, তাইলে এইটুকু প্রকৃত অবস্থান থেকে এতটুকু উপরে দেখবে, তাহলে পুরোটা হচ্ছে হলো কি বিসি, ওইটা থেকে হচ্ছে এই সিডি বাদ দিলে এইটুকু ডিবিটা কতটুকু প্রকৃত মানে গভীরতা থেকে কতটুকু উপরে দেখবে সেটা পেয়ে গেলাম। সিম্পল, ভেরি ভেরি সিম্পল। ওকে, ভালো করে হচ্ছে কি মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই হচ্ছে আমাদের এখানকার কথাবার্তা আজকে। এখানে আমি একটা জিনিস, এটা হচ্ছে তোমাদের বইয়ে ডিরেক্ট নাই, একটা সংক্ষিপ্ত সূত্রের মাধ্যমে এরকম গভীরতা, এই প্রশ্নটা বুয়েটে আসছিল, বুয়েট ভর্তি পরীক্ষা একবার আসছিল, ইন্টারে আসে আর কি। তো আমি এখানে হচ্ছে এই কোশ্চেনটাকে একটু নিয়ে নিছি। দেখো কোনো পুকুরের তলদেশে একটি মাছকে খারাপভাবে দেখলে 2 সেন্টিমিটার নিচে 2 মিটার নিচে দেখা গেল, মানে পানির উপরে পৃষ্ঠ থেকে 2 মিটার নিচে দেখা গেল। পানির প্রতিসরণাঙ্ক এত, এখানে আপতন কোণ আর প্রতিসরণ কোণ একটাও দেওয়া নাই। আপতন কোণ বা প্রতিসরণ কোণ দেওয়া থাকলে আমরা এই কনসেপ্টগুলো ইউজ করতাম, এই কনসেপ্ট ইউজ করে কাজ করতে পারতাম। এখন আমাদেরকে জাস্ট বলছে 2 মিটার হচ্ছে গভীরে দেখা গেছে, আর হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, বায়ু থেকে দেখতেছি আমরা, মনে রাখবা। এই প্রতিসরণাঙ্ক অঙ্কগুলা এখানে হচ্ছে এরকম যে হচ্ছে ধরো এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণাঙ্ক হবে হচ্ছে একটা শর্টকাট মনে রাখতে পারো আর কি, এমসিকিউতে যদি কখনো আসে, প্রকৃত গভীরতা ডিভাইড বাই হচ্ছে আপাত গভীরতা, কি আপাত গভীরতা, তাইলে প্রকৃত গভীরতা ইনটু আপাত গভীরতা। আপাত গভীরতাটা হচ্ছে তুলনামূলক কম, প্রকৃত গভীরতাটা একটু নিচে, মাছ একটু উপরে দেখা যায় সাধারণত। তাহলে এটা হচ্ছে পানির ওয়াটার সাপেক্ষে প্রতিসরণাঙ্ক হচ্ছে 4/3, আর আপাত গভীরতা তুমি যেটা দেখতেছো আসলে ওইটাই হচ্ছে আপাত গভীরতা। আর প্রকৃত গভীরতা পগ মানে কি প্রকৃত গভীরতা, এটা এখানে গুণ করে দিবা, তাহলে সুতরাং প্রকৃত গভীরতা, এটা একটা ইন্টারের জন্য আমরা এমসিকিউ সূত্র হিসেবে বলতে পারি। এটা হচ্ছে 1.33 তো 2.66 মানে 8/3 ইকুয়াল টু হচ্ছে 2.66 শেষ। তার মানে হচ্ছে মাছটার প্রকৃত গভীরতা হচ্ছে পানির উপরিতল থেকে 2.66 মিটার। সোজা না? এরকম একটা অঙ্ক আছে এখানে যে হচ্ছে মাছটি, কি রে আমি এখানে করলাম কেন, এখানে আবার আরেকটা কি আসছে, মাছটি প্রকৃত, এটা হচ্ছে আগের প্রশ্নের একটা অংশ, এটা এখানে উঠে গেছে আবার দেখো। ও কি রে, ও আচ্ছা ঠিক আছে, সরি আমার ভুল হয়েছে। দেখো এটা করে ফেললাম। এখন এই এইচ গভীরতার একটি সুইমিং পুলের কত গভীর পর্যন্ত পানি পূর্ণ করলে মনে হবে যে তা অর্ধেক পূর্ণ হয়েছে, তা কি মনে হবে, অর্ধেক পূর্ণ হয়েছে। তো পানির প্রতিসরণাঙ্ক আমরা জানি 1.33, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছিল এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু প্রকৃত গভীরতা, দেখো প্রকৃত গভীরতা ডিভাইড বাই হচ্ছিল কি আপাত গভীরতা। তো আমাকে বলছে কতটুকু পানি পূর্ণ করলে, তার মানে এই প্রকৃত গভীরতাটা যদি আমরা কি ধরি বলতো, এইচ ধরি, প্রকৃত গভীরতাটা এইচ ধরি, তাহলে আপাত গভীরতাটা হবে কত h/2, অ্যাকচুয়ালি কত h/2, আপাত গভীরতাটা অর্ধেক মনে হবে। তাইলে এখানে এটা যদি 4/3 ধরি, আর এটা হচ্ছে কি
এই আমরা চিন্তা করি হচ্ছে 2h হবে এটা এটা সরি এটা হচ্ছে কি এইচএস কাটাকাটি চলে যেতে পারে, এইচএস চলে যাবে, তাহলে এটা কি দাঁড়াবে বলো এখান থেকে ওমা আমাদেরকে আসলে অ্যাকচুয়ালি কি এটা তো এইচ তো পুরো গভীরতা, মনে হবে যে তার অর্ধেক পূর্ণ হয়ে যায়, তার অর্ধেক পূর্ণ হয়েছে। ও স্যার কতটুকু পুরাইলি, এটা এইচ পুরাটা তো পুরাই নাই, সরি আমার ভুলে গেছে স্যার, এটা হবে এক্স পরিমাণ ধরি, প্রকৃত পানি হচ্ছে না ধরি এইচ পরিমাণ পুরাইছো, কিন্তু সেটা মনে হবে অর্ধেক পূর্ণ হয়েছে, অর্ধেক মানে h/2 পূর্ণ হয়েছে মনে হবে। তাহলে এটা দেখো তো এটা হচ্ছে x বাই নিচে মনে 1 ইনটু হচ্ছে কত 2/h, তাহলে বা 4/3 আর এটা হচ্ছে 2x/h, তাইলে বা এই দেখো 4h বা x, আমরা x বের করবো যে আসলে কতটুকু পূর্ণ করব সেটা, মানে h পুরোটা পূর্ণ করি নাই, ঠিক আছে, কিন্তু x পরিমাণ পূর্ণ পানি পূর্ণ করার পর মনে হচ্ছে যেন অর্ধেক পুরে গেছে, ঠিক আছে এইটা। তাহলে এখান থেকে আমাদের দেখো তো এটা হচ্ছে বা 6x = 4h, তাহলে সুতরাং x হচ্ছে 4h/6, তাহলে হচ্ছে 2h/3, তার মানে পুরা সুইমিং পুলটার 2h/3 অংশ যদি হচ্ছে তুমি পানি দ্বারা পূর্ণ করো তাহলে মনে হবে তার কি অর্ধেক পূর্ণ হয়েছে, কি মনে হবে অর্ধেক পূর্ণ হয়েছে। ওকে, এটার পরে আরো একটা অঙ্ক আছে, এটা হচ্ছে একটি পানিপূর্ণ পাত্রের গভীরতা এত বলে মনে হয়, এটা আপাত গভীরতা, পাত্রে আরো পানি ঢেলে প্রকৃত গভীরতা 8 সেন্টিমিটার বাড়লে পাত্রের পানির আপাত গভীরতা এত মনে হবে। পানির প্রতিসরণাঙ্ক এবং পাত্রে পানির প্রাথমিক গভীরতা কত বের করা। তো আমরা জানি পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে এয়ারের সাপেক্ষে ওয়াটারের, এটা ইকুয়াল টু হচ্ছে কি প্রকৃত গভীরতা। দেখো প্রকৃত গভীরতা h ধরলাম, প্রকৃত গভীরতা h, তাহলে আপাত গভীরতা আমি কত দেখি, পানিপূর্ণ গভীরতা এত বলে মনে হয়, আচ্ছা 18 সেন্টিমিটার, তাহলে আপাত গভীরতা কত 18, তাহলে এখান থেকে সুতরাং h ইকুয়াল টু তাহলে কত আসবে বলো, এটা 1.33 ইনটু হচ্ছে কত 18, তাহলে এত সেন্টিমিটার, এটা হচ্ছে তার কি প্রকৃত গভীরতা। আমাকে বলছে এই প্রাথমিক এই পাত্রে পানির প্রাথমিক প্রকৃত গভীরতা নির্ণয় করো, তো পানির প্রাথমিক প্রকৃত গভীরতা তো ডিরেক্ট এখান থেকে চলে আসবে, পানির প্রতিসরণাঙ্ক, ও প্রতিসরণাঙ্কটা দেওয়া নাই, তাহলে আমরা প্রতিসরণাঙ্ক এটা 1.33 ব্যবহার করতে পারবো না, এটাই তো বের করতে হবে। তাহলে এটা যদি এভাবে থাকে তাহলে সুতরাং আমাদের h হবে হচ্ছে কি পানির প্রতিসরণাঙ্ক ইনটু হচ্ছে কি 18। এবার আবার বলছে হচ্ছে পানির প্রকৃত গভীরতা যদি 8 সেন্টিমিটার বাড়াই, তাইলে এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু হচ্ছে প্রকৃত প্রতিসরণাঙ্ক মানে প্রকৃত গভীরতা 8 সেন্টিমিটার, মানে h 8 সেন্টিমিটার বাড়লো, তাহলে আপাত গভীরতা কত মনে হয় 24 মনে হয়, কত মনে হয় 24 মনে হয়। তাইলে এখান থেকে আমি আরেকটা কাজ করতে পারি, এটা যদি এখানে এরকম নাও করি এই অংশটুকু, তাইলে এইটা ডিরেক্ট আমি এখানে ইনপুট করে দিতে পারি। দেখো এটা যদি হচ্ছে h বাই কত 18 বসবে, তাহলে এখানে হবে h প্লাস 8 24, তাহলে এখান থেকে দেখি আমি 24h আর এটা হচ্ছে 18h প্লাস হচ্ছে 18 ইনটু 8 কত হয় বলো তো, 18 ইনটু 8 144, তাহলে এটাই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি 6h ইকুয়াল টু 144, তাহলে সুতরাং h কত হবে বলো তো, এটা 24 মিটার, তার মানে এই যে পানিপূর্ণ এটা পাত্রটার গভীর প্রকৃত গভীরতা, এই যে প্রাথমিক প্রকৃত গভীরতাটা হচ্ছিল কত 24 মিটার 24 সেন্টিমিটার অনেকগুলো এককগুলো সেন্টিমিটারে আছে। এবার এই h তুমি এখানে বসিয়ে দাও, তাহলে তো প্রতিসরণাঙ্ক বের হয়ে যাবে। সুতরাং এর সাপেক্ষে ওয়াটারের দেখো তো স্যার আমাদেরকে বলছে হচ্ছিল কিন্তু কি প্রকৃত গভীরতা 8 সেন্টিমিটার বাড়ছে, এই জন্য 8 যোগ করছি, আর তখন আপাত গভীরতা হয়ে গেছে এটা, তো এটা ডিভাইড বাই হচ্ছে এবার আসে হচ্ছে কত h হচ্ছে 24 ডিভাইড বাই কত 18, তাহলে এটা কত দাঁড়াবে 24/18 1.333 আসছে, ঠিক আছে। পানির এটা তো আমরা জানতাম, তো আমরা এটা ডিরেক্টলি হচ্ছে কি 1.33 দিয়েই করে ফেলতে পারতাম, এটা এখানে 1.33 দিয়ে করে ফেললে উত্তর হয়ে যেত, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, অত কঠিন না কিন্তু, সিম্পল, ভেরি ভেরি সিম্পল। আর কিছু আছে কিনা দেখি, নাই। এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা আমাদের এই গ্রুপটাতে অ্যাড হয়ে আমার সাথে কানেক্টেড থাকতে পারো, ঠিক আছে। আজকে এতটুকু পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। পরবর্তী ভিডিওতে আমরা হয়তো খুব সম্ভবত লেন্সে আলোর প্রতিসরণ নিয়ে এবং লেন্সের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই অতটুকু পর্যন্ত ভালো থেকো, সাবধানে থেকো, আমার জন্য আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।